তন্না একেবারে থমকে গেল। মেহেরুন্নেছার মুখে এমন কটু কথা শুনবে কল্পনা করেনি সে। তাকে কেন এত কুৎসিত আর বিদঘুটে নাম দেওয়া হচ্ছে বুঝতে পারছে না। মনে হচ্ছে চারপাশের সবকিছু তালগোল পাকিয়ে গেছে। আপনি সব কি বলছেন আম্মা? গলা কাঁপছিল তন্নার। তিনি কপাল চাপড়ে কেবল আহাজারি করছেন। আল্লাহ আল্লাহ গো, তুমি বাঁচাও। আমার স্বামীর সারা জীবনের সঞ্চয়, আল্লাহ আমার স্বামী যেন এই কালনাগিনীর ফাঁদে না পা দেয়। মাহমুদের মা, তুমি কি পাগল হয়ে গেলে? আন্দাজে কি সব বলছো তুমি? তুমি আদৌ সব শুনেছ? কি বলেছ? খালিকুজ্জামানও অবাক না হয়ে পারলেন না। মেহেরুন্নেছা মেঝেতে লুটিয়ে পড়লেন, যেন ভেঙে পড়েছে সমস্ত জগৎ। উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন তিনি। হইচই শুনে মাহমুদ আর মুনিরা বেরিয়ে এলো। আমি কিছু শুনতে চাই না। আজ স্পষ্ট বুঝছি, মেয়েটার টাকার লোভে তোমাকে বশে রেখেছে। ওর নজর শুধু তোমার টাকায়। আমার মেয়েকে সরিয়ে দিয়ে সংসারটা দখলে নিয়ে আমার উপর শাসন চালাতেই সব চালাচ্ছে। এমন করছে কেন আম্মা? কি হয়েছে? কিছু বুঝতে না পেরে প্রশ্ন করল মাহমুদ। তোর বউ বসে আছে তোমার বাপের পেনশনের টাকাগুলো আত্মসাৎ করার জন্য। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। সহজ সরল মানুষটা ব্রেন ওয়াশ করার আগেই আমি সব শুনে ফেলেছি। মাহমুদের মা, তুমি শান্ত হও। তুমি সবটা শোনোনি। তনা এমন কিছুই বলেনি। তনা, তুমি আব্বাকে কি বলেছ? আব্বার পেনশনের টাকার কথা কেন আসছে? তোমার সবটা বুঝিয়ে বলছি আমি। তুমি আমার ছেলেকে কি বুঝাবে? আমি সব শুনেছি। খবরদার আমার ছেলেকে উল্টাপাল্টা কিছু বলবে না। আম্মা, এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। সংযত হয়ে কথা বলুন। মেহেরুন্নেছা উঠে এলেন, তনার সামনে এসে দাঁড়ান। চোখ দিয়ে তার আগুনের ফুলকি ছুটছে। রাগে কাঁপছেন তিনি। চুরি তো চুরি, আবার সিনাজুরি? কাকে ধমকাচ্ছ তুমি? না আমি চুরি করেছি, না আপনাকে ধমকাচ্ছি। শুধু বলছি সংযত হয়ে কথা বলুন। আপনি সেন্সে নেই এখন। সেন্স আমার ঠিকই আছে। সেই তো সময় মতো তোমার ছলচাতুরি ধরতে পেরেছি। লোভী মেছেলে কোথাকার, টাকার গন্ধ পেলে লালা পড়ে জিহ্বা দিয়ে। আম্মা, চিৎকার করে উঠল তনা। কে লোভী? আমি লোভী হলে আমার কেরিয়ার ছেড়েই সংসারে গাধার খাটুনি খাটছি। দিন রাত আপনার কথা হজম করছি। আপনার নামের পাশে শোভা পাওয়া শব্দগুলো জোরপূর্বক আমার নামের পাশে বসাবেন না। কি বলতে চাইছো তুমি? আমি লোভী? আমার বলা না বলা কিছু যায় আসে না। আপনার কথাবার্তা আর আচর আচরণে সব প্রকাশ পায়। মাহমুদ তনার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। চোখ দুটো সংকীর্ণ হয়ে এসেছে। কুঁচকে আছে ভুরু যুগল। শক্ত হয়ে গেছে তার চোয়াল। নিজেকে সংযত রাখার চেষ্টা করছে সে। তার গলায় কাঁপুনি নেই, বরং স্বরটা আগের চেয়ে গভীর ও ঠান্ডা হয়ে গেছে। যে ঠান্ডায় ঝাঁজ লুকিয়ে থাকে। তনা, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু আমার মায়ের সঙ্গে কথা বলছ। তার কণ্ঠস্বর ভারী, অথচ বিপজ্জনকভাবে নিচু। শির দ্বারা সোজা, বুক দ্রুত ওঠানামা করছে, কিন্তু হাতে কোনো নিয়মতান্ত্রিক নড়াচড়া নেই। এই নিয়ন্ত্রিত রাগটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। এক মুহূর্তের জন্য তার ডান হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হলো, তারপর আবার আলগা হয়ে গেল। চোখে মুখে দৃঢ়তা, কিন্তু দৃষ্টিতে এমন এক শীতল হুঁশিয়ারি যেন যে কেউ এতে জমে যাবে। ঘরটা এক মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। চকিত চোখে তাকিয়ে আছে তনা। মাহমুদের এমন রাগী দৃষ্টি তাকে অবাক করে দিচ্ছে। তোমারই গলার জোর এতক্ষণ কোথায় ছিল? খুব শান্ত গলায় জানতে চাইল তনা। মাহমুদ অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। আমি জানতে চাইছি, তোমার এই গলার জোর এতদিন কোথায় ছিল? চিৎকার করে উঠল সে। রাগে থরথর করে তার শরীর কাঁপছে। তুমি তার মাকে লোভী বলে আখ্যায়িত করবে আর সে চুপ থাকবে? মাঝে তার বউকে কালনাগিনী লোভী বলে আখ্যা দিল সে বেলায়? টলমল চোখে মেহেরুন্নেছার দিকে চেয়ে ক্লান্ত কণ্ঠে ফিরতি প্রশ্ন করে তনা। এক পা দুপা করে এগিয়ে মাহমুদের মুখোমুখি এসে দাঁড়ায় সে। রাগে দপদপ করে জ্বলতে থাকা মাহমুদের চোখ জোরে নিবদ্ধ করে তার টলমল চোখ। আমায় যখন কথাগুলো বলল তখন গায়ে লাগেনি তোমার? তখন রাগ হয়নি তোমার? লুভিকে আমি? এই লুভিকে? মাহমুদের কলার চেপে ধরে তনা। খালিকুজ্জামানকেও তোয়াক্কা করল না সে। এক কোনায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে মুনিরা। ভয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। ড্রয়িং রুমটা যেন ছোটোখাটো রণক্ষেত্রে পরিণত হয়েছে।
তনা অতর্কিত মাহমুদের কলার চেপে ধরতে চমকে উঠল। মেহেরুন্নেছা যেন আকাশ থেকে পড়লেন। বিস্ময়ে হা হয়ে গেল তার মুখ। এই অসভ্য মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার শ্বশুর এখানে দাঁড়িয়ে, আমি আছি, তুমি আমার ছেলের কলার ধরো? এই সাহস তোমায় কে দিয়েছে? আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি নাক গলাবেন না। তেতে উঠলেন তিনি, ফুঁসতে ফুঁসতে বললেন, মাহমুদের বাবা দেখলে তুমি? তোমার সামনে আমি কিভাবে বলল, তারপরে তুমি কিছু বলবে না? সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে? তনার এমন রণমূর্তি দেখে অবাক চোখে তাকিয়ে আছেন খালিকুজ্জামানও। সব কিছু ছেড়ে ছুড়ে যেন আজ যে তার রাগটাই প্রাধান্য পাচ্ছে বেশি। গ্রাহ্য করছে না কাউকে, হয়তো ধৈর্যের বাঁধ ভেঙেছে, নয়তো চুপ থাকতে থাকতে দেয়ালে পিঠ ঠেকেছে। আমার এখানে কিছুই বলার প্রয়োজন মনে করছি না। আজকাল তোমরা নারীরা তো সর্বে সর্বা। সংসারের পুরুষদের তোমরা গোনায় ধরো নাকি? তাদের কথার দাম দাও? দুটো ধমক আর একটু চেঁচিয়ে মনে করো তোমরাই সংসারের সব। তোমাদের কথাতেই পুরুষরা চলবে। খালিকুজ্জামানের কথার দিকে ধ্যান নেই তনার। সে কেবল মাহমুদের কাছ থেকে উত্তর চায়। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম অমনি গায়ে লেগে গেল? তোমার মা যে আমায় আগে বলল সেবেলা গায়ে লাগেনি? হাত পুড়িয়ে রান্নার পরও হাজার কথা হজম করেছি। একা হাতে সংসারটা গুছিয়ে রাখার পরও তোমার মায়ের রোষানলে দগ্ধ হয়েছি বারংবার। তখন তোমার গলার জোর কোথায় ছিল? মায়ের বদদোয়া লেগে যাবে, বউয়ের আহাজারি লাগবে না? তনা থামল, হাত ছাড়িয়ে নিল কলার থেকে। তখনই নজর গেল ফোসকা পড়া জায়গাটায়। কখন যে চাপ লেগে ফোসকাটা গলে গিয়েছে সে পায়নি টের। হয়তোবা রাগের কাছে যন্ত্রণাও ঘেঁষতে পারেনি। দিনের পর দিন তুমি চুপ ছিলে। মায়ের বয়স হয়েছে, মা এন মা হ্যান এসব বলে গা বাঁচিয়ে চলেছ। হাতটা মাহমুদের সামনে ধরে তনা, চোখের ইশারা করে হাতের দিকে। মাহমুদের চোখ সেদিকে যেতে আটকে উঠল সে। কাল সারাদিন খাটুনির পর যখন হাতে গরম তেল পড়ে, তখন তোমার মা কি বলেছিল মনে আছে? তখন তো তোমার মায়ের বলা বন্ধ করতে পারোনি। তোমার গলায় এমন জোর ছিল না। কোনো দিন তোমার মায়ের কোনো অন্যায়ের প্রতিবাদও তুমি করতে পারোনি কেন? আমি পরের মেয়ে, আজ আমি একটু বললাম অমনি গায়ে ফোসকা পড়ে গেল। বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে তনা, গলা শুকিয়ে এসেছে, শ্বাস ভারী হয়ে উঠেছে তার। 3 বছরের চেপে রাখা রাগ অভিমান সব উগলে দিচ্ছে একসাথে। যেন এতদিন ধরে জমে থাকা আগুন আজ আর আটকে রাখা সম্ভব হচ্ছে না। আজ যে তুমি তোমার মায়ের চোখে সুপুরুষ হলেও মনে রাখবে স্ত্রীর চোখে তুমি কাপুরুষ। এক স্বরে তোমার শব্দাত ফেলে দেবো তনা। আমার ছেলেকে উল্টোপাল্টা কিছু বললে আমি সহ্য করতে পারবো না। এই, আমি আপনাকে চুপ থাকতে বলেছি না? একদম চুপ থাকবেন। আমাদের মাঝখানে একটা নিঃশ্বাসও ফেলবেন না। 3 বছর অনেক বলেছেন, আজ আমার পালা। মেহেরুন্নেছা তেরে আসতে নিলে তনা আরো গর্জে ওঠে। যেখানে আছেন সেখানে থেমে যান। আপনার নারী নক্ষত্র সব আমার মুখস্থ। আপনার বিয়ের পর দাদির সাথে কি করেছেন সব জানি। আপনার শাশুড়ির সাথে করা ব্যবহারটা আমি আপনাকে ফিরিয়ে দিতে পারতাম, সেটা উচিত হতো আপনার জন্য। আফসোস, মায়ের দেয় শিক্ষার জন্য আমি সেটা করিনি। মাহমুদ সহ হতভম্ব উপস্থিত সকলেই আজ এক অন্য তনাকে দেখছে তারা। রাগের উত্তাপ এতটাই যে সকলের বলা বন্ধ হয়ে গেল। মাহমুদ কেবল এক আকাশসময় বিস্ময় নিয়ে দেখছে, যেন তার এতদিনের চেনা তনা আর আজকের তনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি কখনো জবাব দিয়েছি? কখনো চুপ থেকেছি? কারণ আমার মাও আছে, ভাইয়ের স্ত্রী আছে। ভাই দেশে নেই। আমি যা করব তা হয়তো আমার মায়ের সঙ্গেও হতে পারে। তোমার মা কিছু না জেনেই এত কথা বললেন। তিনি কি জানেন আমি আব্বার সাথে কি নিয়ে কথা বলছিলাম? আর আব্বা কি এতটাই বোকা যে অকারণে তার সব টাকা আমাকে দিয়ে দিবেন? জ্ঞান দিতে এসেছে। আমার মেয়ের চরিত্রে কলঙ্ক লাগাতে চেয়েছিল। তাকে মনে হয় এমনি এমনি ছেড়ে দেব। বুঝবে কি করে সন্তানের নামে কিছু বললে মায়ের কেমন লাগে? সন্তানের মর্ম বোঝার ক্ষমতা আছে নাকি? বাজামে একটা, 3 বছর হয়ে গেল, এখনো নাতি নাতনি মুখ দেখাতে পারল না আমায়। তনা শীতল চোখে মেহেরুন্নেছার দিকে তাকালো। বাজামে শব্দটা এতটাই বিষাক্ত যে তনার অস্তিত্ব বরাবর আঘাত করে। কোনো মেয়েকে মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলতে এই একটা কথাই যথেষ্ট। তনা অপেক্ষা করলো মাহমুদের তার উত্তরের 1 মিনিট 2 মিনিট, এমন করে কয়েক মিনিট, না উত্তর পাওয়া গেল না। নতমস্তকে দাঁড়িয়ে আছে কেবল। তনা মেহেরুন্নেছার চোখে চোখ রাখে, বিদ্রুপের সুর টানে গলায়। সে কি মাহমুদ, তুমি তো আর মাকে বলনি সমস্যাটা যে তার ছেলের মধ্যে? আচমকাই থমকে গেল পরিবেশ। যেন একটু আগে ঝড় বয়ে গেছে।
সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে তার তাণ্ডবে। অথচ কিছুক্ষণ আগের চিত্রটাও ছিল ভিন্ন। দাবার চাল ছিল উল্টো দিকে। ঘর জুড়ে নেমে এসেছে এক অদৃশ্য আধার। বাতাস ভারী হয়ে উঠেছে। চারপাশের শব্দ যেন হারিয়ে গেছে, কেবল নীরবতাই গুঞ্জন তুলছে। কেউ কিছু বলছে না, অথচ নিস্তব্ধতার মাঝেই যেন অসংখ্য অনুচ্চারিত শব্দ ঘুরে বেড়াচ্ছে। বিস্ময়, অভিমান আর একরাশ অনিশ্চয়তা। মেহরুন্নেসা ধীরে ধীরে এগিয়ে গেলেন। মাহমুদের চোখ মুখ হাতড়ে দেখলেন উদ্বিগ্ন ভঙ্গিতে। নিজের দোষ ঢাকতে তোর বউ মিথ্যে বলছে, তাই না রে? তার কাঁপা কাঁপা কণ্ঠস্বরে চিন্তার ছাপ স্পষ্ট। মাহমুদ মায়ের হাত দুটো বুকের ওপর এনে চেপে ধরল। এক অদ্ভুত হাসি খেয়ে গেল তার চোখে মুখে। তারপর একটিমাত্র শব্দ উচ্চারণ করল, না। মেহরুন্নেসা 2 কদম পিছিয়ে গেলেন। উদ্ভ্রান্তের মতো আপন মনে বিড়বিড় করতে লাগলেন, না না, আমার ছেলের কোনো সমস্যা নেই। সে সুস্থ সবল বলিষ্ঠ পুরুষ। ওর কি করে সমস্যা থাকবে? এই মেয়ে মিথ্যে বলছ। মেহরুন্নেসার কথায় তাসসিলের হাসি ফুটল তনার মুখে। দুনিয়া উল্টে যাক, তবু ছেলের বউয়ের দোষ ধরা ছাড়া আপনি কিছুই দেখবেন না, তাই তো? খালিকুজ্জামান উত্তেজিত কণ্ঠে হয়ে বললেন, কি সমস্যা মাহমুদের? ডাক্তার কবে দেখিয়েছ তোমরা? চিকিৎসার কথা কিছু বলেনি? আর এতদিন আমাদের জানালে না কেন? তার কণ্ঠস্বর কাঁপছিল, যেন একসঙ্গে হাজারো চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলেছে। চোখে মুখে উদ্বেগের ছাপ, ভুরু কুঁচকে গেছে, ঠোঁট কাঁপছে অজান্তেই। তনা ক্লান্ত দৃষ্টিতে খালিকুজ্জামানের দিকে তাকে নিঃসঙ্গ হাসল। সব প্রশ্নের উত্তর না হয় আপনার ছেলেই দিক। আমার কথার প্রয়োজন ফুরিয়েছে এই সংসারে। হনহনিয়ে রুমের দিকে এগিয়ে গেল সে। কয়েক মুহূর্তের মধ্যে ফিরে এলো পার্স আর মোবাইল হাতে। তার বোরকা আগে থেকেই গায়ে ছিল। আব্বা, আমি যখন মনিরের ব্যাপারটা নিয়ে কথা তুললাম, তখন আপনাদের উচিত ছিল তাকে জেরা করা, সত্য মিথ্যা যাচাই করা, কিন্তু আপনারা তা না করে উল্টো আমাকে দোষ দিলেন। আমি হয়তো কিছু একটা বুঝেছিলাম। যাই হোক, দোয়া করি আমি যেন ভুল প্রমাণিত হই। তারপর মনিরার সামনে গিয়ে দাঁড়ালো তনা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবচেয়ে ভালো জানো তুমি। আমায় দোষ দিয়ে তোমার মা যে বড় মুখ করে তোমাকে ডিফেন্ড করেছে, সেই মুখ সর্বদা অক্ষুণ্ণ রেখো। শেষবারের মতো বাসাটা এক পলক দেখে নিল সে। প্রতিটা কোণায় তার ছোঁয়া লেগে আছে। 3 বছরে একটু একটু করে গড়ে তোলা এই সংসারটা তার স্বপ্ন, ভালোবাসা আর পরিশ্রমের ফসল। দেয়ালের রং থেকে জানালার পর্দা, খাটের চাদর, সোফার কুশন, সব কিছুতেই তার স্পর্শ। বুকশেলফের তাকে সাজানো বই থেকে রান্নাঘর তাকে রাখা মশলার কৌটাগুলো পর্যন্ত সে নিজ হাতে গুছিয়েছে, যেন সংসারের উষ্ণতা টিকে থাকে। তার হাতের ছোঁয়ায় গড়ে তোলা সংসারটা নিঃশব্দে তার গল্পগুলো ধরে রেখেছে। আজ সেই গল্পের শেষ অধ্যায় লেখার সময় হয়ে এসেছে। সংসারের সেই উষ্ণতা কেবল পরিণত হবে স্মৃতিতে। তার ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠস্বরে কোনো আবেগ নেই, শুধু শূন্যতা। আপোষ করতে করতে আমি ক্লান্ত, ধৈর্যের বাঁধ ভেঙেছে, হাঁপিয়ে উঠেছি। এবার শেষটা আমি নিজেই টানছি। এই সংসারে আমার কোনো প্রয়োজন নেই, কোনো দিন ছিল না। আমার সাধের সংসারের রীতি আমি এখানে টানলাম। তালাকনামা পাঠিয়ে দিও। তোমার মায়ের পছন্দসই কাউকে ঘরে তোলো। মাহমুদ হতভম্ব। সে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার মুখে কোনো ভাষা নেই, চোখে মুখে যেন ধাক্কা খাওয়া এক অপরাধীর অসহায়তা। খালিকুজ্জামান যেন বিশ্বাস করতে পারছিলেন না। কিসব পাগলামি তনা? ঠোকাঠুকি তো সব সংসারই হয়, তাই বলে এমন সিদ্ধান্ত নেবে? পাগলামি করো না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আব্বা, অবুজের মতো পাগলামি করো না। তনা ধীরে মাথা নাড়ল। অনুরোধ করবেন না আব্বা, আমি রাখতে পারবো না, খারাপ লাগবে আমার। তাই বলে নিজের হাতে গড়া সংসারটা এভাবে ফেলে চলে যাবে? এই সংসারটা আমার কখনো ছিলই না। খালিকুজ্জামান কথা খুঁজতে পেলেন না। তনা দরজার দিকে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল এক নিঃশব্দ সমাপ্তি। সিএনজি চলছে আপন গতিতে, যেন একটানা ছুটে চলা জীবনের প্রতিচিত্র। রাস্তার ল্যাম্পপোস্টগুলো ফিকে আলো ছড়াচ্ছে। মাঝে মাঝে আলোর রেশ এসে পড়ছে তনার মুখে, আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। পিচ ঢালা পথের দুপাশে সারি সারি গাছ, বাতাসে তাদের পাতাগুলো কাঁপছে নিঃশব্দে। পথের ধারে কোথাও আলো জ্বালা দোকানের আলো, কোথাও রাস্তার ধুলোয় ছায়া পড়া অগোছালো মানুষের ছায়া, কোনো জায়গায় ফাঁকা রাস্তা, আবার কোথাও লাল সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি।
সিএনজির ইঞ্জিনের একটানা শব্দ কানে বাজছে। মাঝে মাঝে পাশ কাটিয়ে যাওয়া বাসের কর্কশ হর্ন কেটে দিচ্ছে রাতের নিস্তব্ধতা। আকাশে মেঘের আনাগোনা, চাঁদের আলো মাঝে মাঝে উকি দিচ্ছে, আবার ঢেকে যাচ্ছে ধূসর অন্ধকারে। চারপাশের জগৎটা যেন চলমান, কিন্তু তনার জন্য সব থমকে আছে। একটা শূন্যতা ছড়িয়ে আছে তার চারপাশে। তনা অনুভব করছে ড্রাইভার বারবার তাকে দেখছে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখে না। তার দৃষ্টি স্থির, অনুভূতিগুলো যেন অবশ হয়ে গেছে। পোড়া হাটটা তার নিজের কাছে এখন এক সাধারণ চিহ্ন, তবু অন্যের চোখে সেটা যেন একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ায়। সে জানে কিছু ক্ষত থাকে যা কেবল শরীরে নয়, মনের গভীরেও দাগ ফেলে যায়, যার ব্যথা কেউ দেখতে পায় না, কেউ বোঝে না। একটা কথা জিগাই আপা। বাইরে থেকে দৃষ্টি ফেরা তনা নিস্তেজ গলায় জবাবে বলল, বলুন আপনার হাতের পোড়া দাগটা কিসের? হাতটা আড়াল করার চেষ্টা করে তনা ফিসেল হেসে পুনরায় উত্তর করল, ও কিছু না, আমার অসতর্কতার ফল। ড্রাইভার সামনে দৃষ্টি স্থির রাখে, নিজে নিজে বলতে থাকে, বছরখানেক আগে আমার ছোট বোনটারে বিয়ে দিয়েছিলাম। যৌতুকের জন্য ওরা আমার বোনটারে রোজ মারত। আমার বাপ মা নাই, আর্থিক অবস্থার কথা চিন্তা করে বোন আমারে কিছু বলে নাই, চুপচাপ অত্যাচার সহ্য করত। একদিন এমন মারছে সরকারি হাসপাতালে আমার বোনটা আজ 15 দিন ধরে ভর্তি। কেউ দেখতেও আসে নাই। ড্রাইভারের গলা ধরে আসে, দেখতে না পেলেও তনা স্পষ্ট বুঝতে পারল লোকটার চোখে পানি। আমার জন্য ও আর ওর জন্য আমি ছাড়া আমাদের আর কেউ নেই। সিএনজি চালাতে পারি আপা, কিন্তু বোনটার কোনো শখ আমি অপূর্ণ রাখি নাই। সারা গায়ে মারের কালশিটে দাগ, আমার বোন আমারে ফেরত দিয়ে দিত। এত মারল কেন? মামলা করেন নাই? বোন দেয় না, তাই বলে নীরবে? থেমে যায় তনা। সেও তো নীরবেই সব সয়েছে। মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ হয় না, তাই কোনো মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখলে আমার ভয় হয়। ড্রাইভারের কথা থেমে গেলে চারপাশ আরো ভারী হয়ে উঠল, যেন নীরবতা এখন সবচেয়ে প্রবল ভাষা। সিএনজির একটানা গুঞ্জন, বাতাসের ফিসফিসের শব্দ, সব মিলিয়ে যেন একটা চাপা বিষাদ ছড়িয়ে পড়েছে তার ভেতর বাইরে। তার চোখ দুটো কেবল শূন্য দৃষ্টিতে সামনেই তাকিয়ে রইল। দুজনের যন্ত্রণার মাঝে মিল নেই, আবার কোথাও না কোথাও ভীষণ মিল রয়েছে। তনার নিঃশ্বাস ভারী লাগছে, কিন্তু সে সেটা চেপে রাখলো। ভেতরে এক চাপা ঝড় বইছে। ড্রাইভারের সিটে বসা কোনো এক ভাগ্যবতীর ভাইকে দেখে তনার মনে পড়ে যায় নিজের ভাইয়ের কথা। সে দ্রুত মোবাইল বের করলো, কল করলো তার ভাইয়ের নাম্বারে। দুবার রিং হতে রিসিভ হলো। কেমন আছিস? কোথায় থাকিস তুই? এতক্ষণ লাগলো কেন রিসিভ করতে? ওপাশ হাসির শব্দ শোনা যায়। বোনের পাগলামিতে হেসে লুটুপুটি খাচ্ছে ভাই। আমার খোঁজ খবর নিস না, তাই একটু শাস্তি দিলাম। খবরদার, আজই শেষ। এমন ভুল আর কখনো করবি না। চেষ্টা করবি আমি কল করার আগে রিসিভ করার। থতমত খেয়ে যায় তপু, মাথা চুলকে বলে, কল করার আগে রিসিভ করে কেমনে? আমি অত কিছু জানি না, তুই এটাই করবে এখন থেকে। আচ্ছা আচ্ছা, এখন বল কেমন আছিস তুই? প্রশ্নটা এড়িয়ে যায় তনা, পাল্টা প্রশ্ন করে তপুকে, আমি যদি সারা জীবনের জন্য আমাদের বাড়িতে চলে আসি, তোরা কি আমায় তাড়িয়ে দিবি? সে কি কথা, তাড়িয়ে দেব কেন? তপু থেমে গেল, কিছু একটা ভাবল সে। চোখ মুখ কঠিন হয়ে আসে তার। চাপা স্বরে বলল, ও বাসে কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? মাহমুদ কিছু বলেছে তোকে? তনা উত্তর দেয় না, চুপ করে থাকে। তনার উত্তর না পেয়ে তপু অস্থির হয়ে পড়ল। উত্তর দিচ্ছিস না কেন তনু? কে কি কিছু বলেছে আমায় বল, নাকি তোর শাশুড়ি? তপুকে থামিয়ে দিল তনা। তুই শুধু জেনে রাখ, আমি বাড়ি যাচ্ছি। কেন আর কিসের জন্য যাচ্ছি এটা কখনো জানতে চাইবি না। মাকে কল করে জানিয়ে দেয় আমি বাসার কাছাকাছি আছি। আমাকে দেখলে যেন কোনো প্রশ্ন না করে। কেউ একটা প্রশ্ন করলে আমি বাসায় ঢুকবো না। এমন কোথাও যাব যেন সারা জীবন আমাকে খুঁজে না পাস। খট করে মোবাইল কেটে দিল তনা। থম মেরে বসে রইল সে। ড্রাইভার পিছু ফিরে একবার তনাকে পরোক্ষ করে মনোযোগ দেয় নিজের কাজে। মিনিট 15 পার হতেই তনার বাসার সামনে সিএনজি থামল। সিএনজি থেকে নেমেই ভাড়া বাবদ একটা 1000 টাকার নোট ড্রাইভারকে দিল। আপনার বোনের জন্য ফলমূল কিনে নিয়েন এটা দিয়ে। ড্রাইভার নিতে অস্বীকৃতি জানায়, এটার দরকার নেই আপা, শুধু দোয়া করবেন ওর জন্য, রেখে দেন। আপনার বোনকে বলবেন এক বোন আজ থেকে তাকে মোনাজাতে রাখবে, সে যেন ভেঙে না পড়ে। বাসার পরিবেশটা গুমোট হয়ে আছে, এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে সেখানে।
মুষলধারে বৃষ্টি হওয়ার আগে আকাশের মতো ভারী, বাতাস নেই, গরম নিঃশ্বাস যেন ঘরটাকে আরো বন্ধ করে দিয়েছে। ঘরের কোণে কোণে এক ধরনের অস্বস্তি ভেসে বেড়াচ্ছে, যেখানে নিঃশব্দভাবে চাপা কষ্ট জমে থাকে। বাতাসের তাজা কোনো অনুভূতি নেই, সবকিছু গাঢ়, যেন প্রাণের সকল গতি থেমে গেছে, সবকিছু স্তব্ধ, নিস্তেজ। রাত প্রায় 8:30। 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় ফেরে মাহমুদ। মুখোমুখি হয় খালিকুজ্জামানের। তিনি বাঁকা চোখে মাহমুদকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করলেন। হাতে বিরিয়ানির প্যাকেট দেখে বেশ অবাক হলেন তিনি। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার হাতে বিরিয়ানির প্যাকেট? প্যাকেটগুলোর দিকে তাকে ম্লান হাসে মাহমুদ। সবার মনস্কামনা পূর্ণ হয়েছে, সেই খুশিতে আনলাম। কঠিন হয়ে এলো খালিকুজ্জামানের মুখাবয়ব। রাগে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিলেন। দাঁতে দাঁত পিষে বললেন, জানোয়ার একটা। মাহমুদ কথা খানি গায়ে মাখল না। বিরিয়ানির প্যাকেট টেবিলের ওপর রেখে মেহরুন্নেসার কাছে যায়। ঈশান নামাজ শেষ করে সেখানে বসে তসবিহ জপছেন তিনি। মাহমুদকে কাছে আসতে দেখে বিস্তর হাসলেন। একটু চেপে জায়গা দিলেন মাহমুদকে বসার জন্য। মাহমুদ বসার বদলে গুটিসুটি হয়ে শুয়ে মেহরুন্নেসার কোলে মাথা রাখল। তিনি আলতো করে মাহমুদের চুলে বিলি কেটে দিচ্ছেন। আম্মা, আমি সিদ্ধান্ত নিয়েছি তনাকে ছেড়ে দেব। এরপর তুমি যাকে পছন্দ করবে সেই মেয়েকে বিয়ে করব। বিশ্বজয়ের হাসি যেন ঢেউ খেলে গেল মেহরুন্নেসার ঠোঁটের কোণে। এক অদ্ভুত তৃপ্তিতে তার বুক ভরে উঠল। এটাই তো চান তিনি। তার কথা মেনে চলবে সবাই, বিশেষ করে তার একমাত্র ছেলে। তিনি যেমন বলবেন ঠিক তেমনই চলবে সংসারের নিয়ম। ছেলের বউ যেন তার চোখের ইশারায় উঠে বসে, তার কথায় হাসে কাঁদে। ছেলে যেন মায়ের ইচ্ছার বাইরে কোনো কিছুই না করে। আর হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে চলবে। ওসবের দরকার নেই, তার চেয়ে আমার কথা শোন। দিমাগ দেখে চলে গিয়েছে, ভালো হয়েছে। বাপের বাড়ির মানুষের লাঠি উষ্টা খেলে ঠিকই আবার ফিরে আসবে। পরেরটা আমি বুঝে নেব। এত কিছুর মাঝে তিনি বেমালুম ভুলে গেলেন মাহমুদের শারীরিক সমস্যার কথা। ঠিক ভুলে যাননি, তিনি মানতে নারাজ। তার দৃঢ় বিশ্বাস রিপোর্টে কোনো ভুল আছে। আবার বিয়ে করব না, থাক, দরকার নেই। যদি সেই বউয়ের সাথে এমন করো, বারবার তো বিয়ে করা সম্ভব না। বরং তনাকে তালাক দিয়ে ভাবুঘুরে হয়ে যাব। সব তোমার হাতে থাকবে, তুমিও খুশি থাকবে। আমার কথা ভাবতে হবে না কাউকে। মেহরুন্নেসা হতভম্ব হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন সবকিছু তার হাতের মুঠোয় ছিল, তার ইচ্ছে মতো চলবে, কিন্তু না, তার ধারণা পুরোপুরি ভুল। চট করে উঠে দাঁড়ায় মাহমুদ, আঙুল চালায় এলোমেলো চুলের ভাঁজে। খপ করে ধরে মেহরুন্নেসার হাত। তিনি চকিত চোখে তাকালেন। ছেলের চোখ মুখ অন্যরকম, ভাবমূর্তি বোঝা মুশকিল। তারপরও মাতৃচক্ষু বুঝতে চাইল, কিন্তু ব্যর্থ হয়। মেহরুন্নেসাকে টানতে টানতে ড্রয়িং রুমে এনে দাঁড় করে মাহমুদ। গলা খেকে ডাকে মুনিরাকে। মুনিরা, দেখ আমি কি নিয়ে এসেছি। কারোর সাথে কথা বলছিল সে। মাহমুদের ডাকে কেঁপে ওঠে তার শরীর। হাত ফসকে মোবাইল নিচে পড়ে যায় ভয়ে। মোবাইল নিচ থেকে তুলে বালিশের নিচে রেখে কোনোরকম দৌড়ে সে উপস্থিত হয় সেখানে। কি ভাইয়া? শুকনো ঢোক গিলে সে। মুনিরের দিকে চেয়ে চমৎকার হাসে মাহমুদ। দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে 2 প্লেট হাতে নিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। প্যাকেট খুলে 2 প্লেটে বিরিয়ানি নিল। ভাইয়ের জীবন নরক বানিয়ে দেয়াটা উদযাপন করবি না? তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সাবলীল কণ্ঠস্বরটার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। মুনিরা মায়ের দিকে তাকালো, দেখল তিনিও কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলের উদ্ভট আচরণে স্তব্ধ। আহ মা, দাঁড়িয়ে আসছো কেন? নিজের পেটের ছেলের জীবনটা নরক বানিয়ে দেয়া কি চারটিখানি কথা? এতদিন কষ্ট করলে আজ একটু আনন্দ করবে না? আসো আসো, উদযাপন করো। মেহরুন্নেসা একেবারে স্থির হয়ে গেলেন। শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে আসছে। হাত পা যেন আর নড়তে চায় না। মাহমুদের এক একটা কথা শানিত ছুরির মতো এসে বুকে বিঁধছে। হৃদয়ের গহীনে বিষ ঢেলে দিচ্ছে বারংবার। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে তার। মেহরুন্নেসাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদ টেনে নিয়ে বসালো। মুনিরাকে ফের বলল, আয় তাড়াতাড়ি, না হলে কিন্তু ভাইয়া রাগ করব। আয় আয়। মুনিরা হিতাহিত না বুঝে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল। আম্মা, খাচ্ছ না কেন? খাও। মেহরুন্নেসা অনুভূতি শূন্য, যেন সমস্ত ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। চারপাশে কি ঘটছে, কি বলা হচ্ছে, কিছুই যেন তার কানে পৌঁছালো না। শরীরটা জমে গেছে, হাত পা অসাড় হয়ে এসেছে। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা, যেন কেউ তার সমস্ত অনুভূতি শুষে নিয়েছে, ফেলে দিয়েছে এক গভীর শূন্যতায়। আজ যে তৃপ্তি নিয়ে খাওয়া মা, তোমার অনেক দিনের আশা পূরণ হয়েছে।
খাচ্ছ না কেন তুমি? চিৎকার দিয়ে ওঠে, অবশিষ্ট বিরিয়ানির প্যাকেটগুলো মেঝেতে ছুঁড়ে মারে। মেহেরুন্নেসা চমকে উঠল, ভয় শুটিয়ে গেল। মুনিরা ততস্থ হয়ে রইল সে। নিজের চুল খামচে ধরল সে, চোখ দুটো টকটকে লাল, তার ফুলে ফেপে উঠছে কপালে শিরা। মা, আমি দেখেছি, কিন্তু তোমার মতো স্বার্থপর মা আর দুটো দেখিনি। তুমি এমন কেন আম্মা? যেখানে মা বাবার সন্তানের সুখ শান্তি কামনা করে সেখানে তুমি। 2 বোতল মৌজো নিয়ে ফেলেন খালেকুজ্জামান। মেইন ডোরের চাবিটা কোথায় রাখবেন ভেবে পেলেন না, তাই টি টেবিলের উপর রেখে এগিয়ে এলেন ডাইনিং রুমের দিকে। ওমা, তোমরা খাওয়া শুরু করে দিয়েছ? খালি বিরিয়ানি তো তোমাদের উদযাপন মনোভূত হবে না, তাই তোমাদের জন্য ঠান্ডা নিয়ে এলাম। তোমাদের সেলিব্রেশন এবার জমবে। এগোতে নিলে ফ্লোরের বিধ্বস্ত অবস্থা দেখে পিছিয়ে গেলেন তিনি। অকারণে মেয়েটাকে অনেক বকেছ, মুখে যা এসেছে তাই বলেছ। আমি নিশ্চুপ ছিলাম সর্বদা। মা তো, মাকে কিছু বলা যায় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু না। মাহমুদ হঠাৎ থেমে গেল, সারা শরীর কাঁপছে রাগে আর উত্তেজনায়। বুক দ্রুত ওঠানামা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখে লালছে আভা, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তোমরা শাশুড়িরা ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী কেন ভাবো বলো তো? মেহেরুন্নেসা ধীরে ধীরে মাথা নুয়ে ফেলেন। কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, মুখটা ম্লান হয়ে যায়। প্রতিদ্বন্দ্বী যদি ভাবো তাহলে ছেলেকে বিয়ে করাও কেন? ছেলেকে অবিবাহিত রাখলেই তো হয়, সুখে থাকতে পারবে। ঘটা করে আয়োজন করে আর ঘরে প্রতিদ্বন্দ্বী আসে না। পুত্রের এতদিনে সুবুদ্ধি হয়েছে তাহলে। মাহমুদ এক পলক খালেকুজ্জামানের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ফেরায় মেহেরুন্নেসার মুখ পানে। ছেলেকে বিয়ে দিয়ে কেন অশান্তি করো? কেন ভুল না করা সত্ত্বেও প্রতিটা কাজে ভুল ধরার চেষ্টা করো? ঘরের বউকে কি একটু ছাড় দেওয়া যায় না? কেন এসব করে ছেলের জীবনটা বিষিয়ে তোলো? মাহমুদ হাঁটু ভাঁজ করে মেহেরুন্নেসার সামনে বসলো, চেয়ারটা ঘোরালো তার দিকে, মাথা রাখলো মেহেরুন্নেসার উরুর ওপর। বউ আর শাশুড়ির সম্পর্ক তো এমন হওয়ার কথা না। সম্পর্কটা প্রতিদ্বন্দ্বিতার না হয়ে হবে মামের। একটু মিষ্টি শাসন থাকবে, ভালোবাসা থাকবে, ভুল করলে আঙুল ধরে ধরে শুধরে দেয়া হবে সেই ভুল। এই বন্ডিংটা তোমাদের মাঝে কেন নেই আম্মা? তোমার মেয়েকে দিনের পর দিন কেউ মানসিক অত্যাচার করলে ঠিক এমন করেই কি পৈশাচিক আনন্দ পেতে? মুখের রং এক মুহূর্তে ফিকে হয়ে আসে মেহেরুন্নেসার। বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয়। তার কপালে থাকা হাত শাড়ির আঁচল মুঠো করে ধরে, গলার কাছে দলা পাকিয়ে ওঠে, কান্না গিলে ফেলেন, কিন্তু চোখের কোণে চিকচিক করা অশ্রু চাপা দিতে পারেন না। তনার ওপর তোমার এত ক্ষোভ কিসের আম্মা? প্রশ্ন করে মেহেরুন্নেসার মুখের দিকে তাকায় সে উত্তরের আশায়। তিনি তড়িৎ গতিতে দৃষ্টি ফিরিয়ে নিলেন। মাহমুদ ম্লান হেসে নিজে উত্তর দেয়, বিয়ের দিনে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আম্মা বুকে হাত রেখে বলতে পারবে দোষটা তোমার না? তনার মায়ের জায়গায় তুমি থাকলে কি করতে? তিনি তো তোমায় প্রথমে কিছু বলেননি। বাড়তি মেহমান কিভাবে আপ্যায়ন করবেন সে চিন্তায় উদ্গ্রীব ছিলেন। দল বেঁধে অতিরিক্ত মানুষ নিয়ে যখন যাচ্ছিলে, মাথায় কি একবারও আসেনি মেয়েটার বাবা নেই? মাহমুদ পুনরায় মাথা রাখে মেহেরুন্নেসার উরুতে। মানুষের মন কত বিচিত্র, তাই না আম্মা? তোমার মন পাওয়ার জন্য চাকরি ছাড়লো মেয়েটা, তোমাকে বিশ্রাম দিয়ে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিল, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিল, কিন্তু তোমার মন পেল না। তার ত্যাগ তোমার চোখে পড়ল না। সংসার প্রতি একাগ্রতা, আত্মনিবেদন তোমার মন ছুঁতে পারল না, অথচ অনাকাঙ্ক্ষিত কি না কি ঘটেছে সেটা তোমার মনে একেবারে আস্তানা গেড়ে বসে আছে। অনর্গল বলে যে মাহমুদ, তারপর হঠাৎ থেমে গেল, গলা শুকিয়ে এসেছে। দীর্ঘদিনের জমে থাকা যন্ত্রণার ভার যেন এক একটি শব্দের সঙ্গে ধীরে ধীরে ঝরে পড়ছে। তবু বলার তৃষ্ণা মিটছে না, বুকের গভীরে এক তীব্র ক্লান্তি জড়ো হচ্ছে, যেন প্রতিটি উচ্চারিত শব্দ তার শক্তি শুষে নিচ্ছে। তবু থামা যাবে না, থামা চলবে না, আজ তাকে বলতে হবে। আজ যদি না বলে হয়তো আর কখনো বলা হবে না। এই শব্দগুলো, এই অনুভূতিগুলো তার হৃদয়ের কুঠুরিতে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, কেউ জানবেও না। বাচ্চার জন্য মরিয়া হয়ে উঠেছিল মেয়েটা। সবার অজান্তে টেস্ট করালাম দুজন, রিপোর্টে সমস্যা ধরা পড়লো আমার। আমি ভয় পেয়ে গেলাম, তনা আমাকে ছেড়ে যাবে না তো? আমার প্রথম প্রেম সে, আমার প্রথম ভালোবাসা। সে হাতে হাত রেখে অভয় দিল, ছেড়ে যাবে না। দুনিয়া উল্টে যাক তবু না, তার বাচ্চা লাগবে না, আমি হলেই চলবে তার। ডাক্তার জানালো আমার সমস্যার সমাধান আছে, কিন্তু সময় সাপেক্ষ, দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। ও বলল এসব কাউকে বলার দরকার নেই,
5 জন 5 রকমের কথা বলবে, সেই থেকে বাপের বাড়ি যায়নি সে। বাচ্চা লাগবে না, আমি হলেই চলবে বলা মেয়েটা বলে বসলো ডিভোর্সের কথা। আমাকে তার চাই না। কেন ইমাজিন আম্মা, ঠিক কি পরিমাণ মানসিক অত্যাচার তুমি তাকে করেছ যে সে আমাকে ছাড়তে চাইছে। বলতে বলতে টেবিলের কোনায় থাকা গ্লাসটা নিয়ে ভেঙে ফেলে সে। গ্লাসের একটা ভাঙা অংশ ধরে হাতের ওপর, যেন এখনই সে আত্মহতি দিয়ে ফেলবে। মাহমুদের এহেন আচরণে দিক বিদিক শূন্য হয়ে পড়েন মেহেরুন্নেসা। চোখে মুখে ভেসে ওঠে আতঙ্ক, ভীতি আঁকড়ে ধরে তাকে। মুনির এক ছুটে মাহমুদের পিছনে এসে দাঁড়ায়, ভয়ে হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা স্বরে বলল, ভাইয়া পাগলামি করিস না, ওটা ফেলে দে। আব্বা ভাইয়াকে বুঝান না। খালেকুজ্জামান কোনো প্রতিক্রিয়া দেখালেন না, পূর্বের জায়গায় স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। স্ত্রীর প্রতি অন্যায় হওয়া দেখেও চুপ থাকা ব্যর্থ স্বামী আমি, তার চোখে চোখ রাখতে পারি না। যে কারণে পৈশাচিক আনন্দ পেয়ে রাতে শান্তির ঘুম ঘুমাও তুমি, ঠিক একই কারণে অপরাধ বোধে ভুগে নির্ঘুম রাত কাটে আমার। গ্লাসের টুকরোটা হাত থেকে ফেলে হনহনিয়ে নিজের রুমে চলে যায় মাহমুদ। শব্দযোগে বন্ধ করে দরজা। শব্দের প্রকট এতটাই ছিল যে কেঁপে ওঠে মেহেরুন্নেসা। অজানা আতঙ্ক হানা দেয় অন্তরে। অপ্রকাশিত এক দৃশ্য ভেসে আসে। মোচড় দিয়ে ওঠে বুক, ছুটে গেলেন মাহমুদের দরজার সামনে। শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কাতে লাগে দরজা। মাহমুদ, মাহমুদ বাবা, আমার দরজা খোল, আমার ভুল হয়েছে বাবা, তুই যা বলবি আমি তাই শুনবো, উল্টা পাল্টা কিছু করিস না বাবা, আমার মানিক তুই, তোর কিছু হলে আমি বাঁচব না। মাহমুদ ফিসেল হাসি নির্জীব গলা জবাব দেয়, ভয় পেও না আম্মা, আত্মহত্যা করবো না। ভালো স্বামী না হতে পারি, তবে খারাপ সন্তান নই। তোমাদের প্রতি দায় দায়িত্ব পালন করার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। মাহমুদের কথায় স্বস্তি পেল, ভয় কমল না তার। মাহমুদের মা, আজকের পরে যদি তোমার বিবেক জাগ্রত না হয় তবে বুঝে নিও তোমার বিবেক মরে গিয়েছে, তুমি এখন আর মানুষের কাতারে পড়ো না। আজ মাহমুদের ভেতরে এক অদ্ভুত শূন্যতা। রাত গভীর, ঘর নিঃশব্দ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে। টেবিলের ওপরে রাখা সিগারেটের প্যাকেটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আজ সে সাহস করেছে, বহুদিনের দ্বিধা কাটিয়ে প্রথমবার বাবার নিষেধের দেয়াল ভাঙিয়েছে। কিন্তু এই বিজয়ে কোনো আনন্দ নেই, বরং যেন হারানো গ্লানি জড়িয়ে আছে তার চারপাশে। একটা সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরে মাহমুদ। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যায় শূন্যে। সে জানে এই রাতের নিঃসঙ্গতা কেউ ভাগ করে নেবে না। রাত এভাবে কেটে যাবে যে সিগারেট সে টান দেয় আরও গভীরভাবে, যেন হারিয়ে যাওয়ার সময়ের কাছে ফিরে যেতে চায়, ফিরে পেতে চায় সে হারানো যাওয়া মুখ। কিন্তু বাস্তবতা ততক্ষণে নিঃশেষ হওয়া সিগারেটের ছাইয়ের মতো। 10 বারের মতো তনার নাম্বারে ফোন লাগায় মাহমুদ। এবারও রিং হয়ে কেটে গেল। মাহমুদ থামল না। নতুন আরও একটা সিগারেট ধরিয়ে এলোমেলো আঙ্গুল চালিয়ে মেসেজ করলো, ঠিকঠাক পৌঁছেছ? বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট ইয়েস আর নো বললেই হবে। ঠোঁটে পড়া সিগারেট চেপে অপেক্ষা করে তনার উত্তরের। কয়েক মুহূর্তে কেটে যাওয়ার পর উত্তর এলো না। মাহমুদ অধৈর্য হয়ে পড়ে, আবারও ডায়াল করে তনার নাম্বারে। সাথে সাথে ভেসে এলো মেইলি কণ্ঠস্বর, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি সুইচ অফ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মোবাইল বিছানার উপর ছুঁড়ে মারে সে। হাতে অবশিষ্ট সিগারেট পায়ে মারিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে সে। চোখ বুজে বিড়বিড় করে আওড়ায়, আমার কৃতকর্মের শাস্তি এভাবে দিও না তনা, দম বন্ধ হয়ে আসে আমার, তোমার নিঃসঙ্গতার নীরব প্রতিধ্বনিতে আমি হারিয়ে যাব, যেমন অস্তগামী সূর্যের আলো শেষ বিকেলের আকাশে লুটিয়ে পড়ে। প্রকট কড়া নাড়ার শব্দে ধরফড়ি উঠে বসে মাহমুদ। খালেকুজ্জামান সজোরে দরজা ধাক্কাচ্ছেন, বারবার ডেকেও যখন মাহমুদের সারা শব্দ পেলেন না, তখন তিনি আরও তেতে উঠলেন। হুঙ্কার দিয়ে বলেন, তোমার রুম থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? তুমি সিগারেট খাচ্ছ? তুমি আমার বাসায় বসে বসে সিগারেট খাচ্ছ? এই সাহস তোমায় কে দিল? দেবদাস হতে ছেলে, বাসার বাইরে যাও। মাহমুদ দরজা খুলেই হুমড়ি খেয়ে পড়ল খালেকুজ্জামানের পায়ের কাছে, যেন তার পায়ের কাছে লুটিয়ে পড়েছে সমগ্র পৃথিবী। এমন দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। চমকে উঠে 2 কদম পিছিয়ে গেলেন। মাহমুদ ধীরগতিতে মাথা তুলল। তার ফাঁপা দিশেহারা চোখের দিকে তাকাতেই খালেকুজ্জামানের বুকের ভেতর কেমন এক শূন্যতা নেমে এলো। মুহূর্তে রক্ত শীতল হয়ে গেল। এই মাহমুদ এভাবে বিধ্বস্ত? কয়েক ঘন্টার ব্যবধানে একে হাল তার ছেলের, নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছে না। আব্বা, তনা আমার ফোন ধরছে না। সিগারেটের বোটকা গন্ধ নাকে আসতে মুখ ঘুরিয়ে নিলেন খালেকুজ্জামান। আব্বা কি আমায় সত্যি সত্যি ছেড়ে দেবে? আমার যে দম বন্ধ লাগে ভাবলেই।
আগে ভাবনি এমন একটা দিন আসতে পারে। সহ্যের একটা সীমা থাকে, মেয়েটা সেই সীমা অনেক আগেই পার করে ফেলেছে। প্রথম থেকে মেয়েটার ঢাল হয়ে দাঁড়ালে আজকের দিনটা আসতো না। পাগলামি করো না, তোমার সাথে এসব যায় না। মাহমুদ উদ্ভ্রান্তের মতো বসে রইল, চোখ দুটি ফাঁকা দৃষ্টিতে স্থির, যেন সামনে যা আছে তা দেখেও দেখছে না। কপালের মাঝে ভাঁজ পড়েছে, ঠোঁট দুটো শুকিয়ে এসেছে, কিন্তু সে টেরও পাচ্ছে না। তার আঙুলগুলো কাঁপছে অজান্তেই, অথচ শরীর একেবারে নিস্তব্ধ। একটা ভারী শ্বাস ফেলল সে, বুকের ভেতর কি যেন জমাট বেঁধে আছে, অথচ তা উগরে দিতে পারছে না। ঠোঁট ফাঁকা হলো, যেন কিছু বলবে, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তপুর বউ ফোন দিয়েছিল আমায়, তনা ও বাসাতে আছে। কাতর চোখে মাহমুদ এক পলক তাকায় খালকুজ্জামানের দিকে। তিনি ফের বললেন, আজকে শেষবারের মতো বলছি, এই বাসায় থাকতে হলে এসব ছাইপাশ খাওয়া যাবে না। এসব খাওয়ার জন্য আমি রক্ত পানি করে তোমাদের বড় করিনি। আর খেতে হলে সারা জীবনের জন্য এই বাসা ছেড়ে যাও, দরজা খোলা আছে। সময় গড়ানোর সাথে সাথে হাতের ক্ষত ধীরে ধীরে শুকাতে শুরু করেছে। নাজমা বেগম সাবধানে তার হাত ধরে রাখলেন, যেন অল্প ব্যথা না পায়। ক্ষতের চারপাশে নরম হাতে মলম লাগিয়ে দিচ্ছেন, আর সাথে সাথে ফুঁক দিয়ে দিচ্ছেন মুখ দিয়ে, যেন একটু জ্বালা না করে। তনা চুপচাপ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। কপালে গভীর ভাঁজ, চোখে মুখে অদৃশ্য এক যন্ত্রণার ছাপ, যেন ব্যথাটা তার নিজের নয়, মায়ের। যেন এই ক্ষত শুধু হাতেই নয়, বরং কোথাও আরো গভীরে লেগেছে, যেখানে মা সবচেয়ে বেশি অনুভব করতে পারেন। নাজমা বেগম আবারও ফুঁক দেন, আবারও একটু যত্ন নেন। তনা বুঝতে পারেন মায়ের এই নিঃশব্দ স্নেহী সবচেয়ে আশ্রয়দায়ক, সবচেয়ে মমতার। নাজমা বেগম মেয়ের দিকে তাকে ঠোঁট প্রসারিত করলেন, তোকে একটা প্রশ্ন করি, আমার বৈবাহিক জীবন সংক্রান্ত হলে না, অন্য কোনো ব্যাপারে হলে করতে পারো। নাজমা বেগম চুপ হয়ে গেলেন, মনোযোগ দিলেন আবারও হাতের দিকে। কিছু বলছো না যে? মলিন হাসলেন তিনি, চোখ জোড়ায় যেন আকাশ সম দুঃখ ভেসে উঠেছে। নিষেধ তো করেই দিলি, আর কি বলবো। তনা কথা বাড়ায় না, তুই বুদ্ধিমতী আমি জানি, বুঝে শুনে আর ভেবে চিনতে চলিস। নিজের সংসারের ব্যাপারে আমি কিছু বলবি মানলাম, কিন্তু আমি তো মা, আমার টেনশন হয় না? টেনশন করবে বলেই তো কখনো বলি না, আর বলতেও চাই না। এখন কি কম টেনশন করছি জানি না। তপ্ত শ্বাস ফেলে জবাব দেয় তনা, তোর বাবা মারা যাওয়ায় তোদের আঁকড়ে ধরে বেঁচে আছি। তোরা ও শব্দ করলেও আমার কলিজায় লাগে। সেখানে পোড়া হাত নিয়ে হুট করে রাতে এসে উঠলি, নিষেধ করে দিলে কিছু যেন জিজ্ঞেস না করি। কেন? আমার কি অধিকার নেই জিজ্ঞেস করার? যখন তোর সন্তানও পোড়া হাত রাত বিরাতে বাড়ি উঠবে, তখন বুঝবি কেমন লাগে। অমন কথা বলো না মা, আমার মতো কপাল যেন আমার সন্তানের না হয়। ওরা তাকে অত্যাচার করে? ভুরুকুটি করে প্রশ্ন করলেন তিনি। তনা চকিত হয়, আড়াল করতে চায় কিছু কথা। শারীরিক যন্ত্রণা না দিলেও মানসিক যন্ত্রণায় জর্জরিত সে। আমার কাছে তুই কিছু লুকাবি না। তোর কি মাহমুদের সাথে কথা কাটাকাটি হয়েছে, নাকি বাকিদের সাথে? আমি সত্যি বল, নয়তো আমি এখনই মাহমুদকে ফোন করব। তুমি কাউকে ফোন করবে না মা। ভেবে নাও মাহমুদ নামের কেউ কখনো তোমার মেয়ের জীবনে ছিল না, আর আমাকে অত্যাচার করেনি। শুধু জেনে রাখো, তোমার মেয়ে কেবল শান্তি চায়, একটু শান্তির ঘুম চায়। কিছু জিজ্ঞেস করো না, তোমার মেয়ে তো তোমার কাছে আছে। তুমি একটু আদর করো, তাতেই হবে। তনা গুটি সুটি হয়ে মায়ের কোলে মাথা রাখলো। একটু হাত বুলিয়ে দাও না। নাজমা খানিক হেসে মেয়ের মাথায় হাত রাখলেন, স্নেহ মাখা হাতের স্পর্শ এঁকে দেন চুলের ভাঁজে ভাঁজে। মা, ধরো আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম, তুমি আর পাশে থাকবে? পাশে থাকা পরে মা, আগে দেখবো তোর নেওয়ার সিদ্ধান্ত ঠিক নাকি ভুল। নীরব হয়ে যায় তনা। আজকে কি নাস্তা বানাবো আম্মা? চট করে চোখ মেলে তাকায় তনা। চোখের সামনে মাতৃত্বের আলোয় দীপ্ত এক তরুণী, দুধে আলতা গায়ের রং, গোলগাল মুখশ্রী, গভীর প্রশান্তিতে ডুবে থাকা চোখ জোড়া। 8 মাসের গর্ভসংসার তার অস্তিত্বে এক অভূতপূর্ব জ্যোতি ছড়িয়ে দিয়েছে। গায়ে হালকা হলুদ রঙের মেসকি, যার নিচে স্ফীত পেট স্পষ্ট। কপাল অবধি টানা ঘোমটার আড়ালে মুখের রেখাগুলো মায়াময়, নাকে ছোট্ট নাকফুল। আলোয় ক্ষীণ সলাপ ঝলক তুলে যেন মুখের কোমলতা আরও বাড়িয়ে তুলেছে। হাতে সোনালি রঙের চিকন চুড়ি, যা তার সামান্য নড়াচড়ে টুংটাং শব্দ তোলে। এক গভীর শান্তির সঙ্গীত যেন। তার চলনে এক ধরনের ধীর স্থিরতা, যেন মাতৃত্বের ভার বুকের গভীরে ধারণ করে ধীরে ধীরে জীবনের দিকে এগিয়ে চলেছেন। হলুদ রং তনার ভীষণ অপছন্দের।
এই রংটা তার চোখে যেন কাঁটার মতো বিঁধে আসে, অথচ আজ যেন সবকিছু অন্যরকম লাগছে। সে হলুদ আলো হয়ে উঠেছে, কোমল, মৃদু, উজ্জ্বল, এক রহস্যময় দ্যুতি, যা কেমন করে যেন তনার চোখ সরতে দিচ্ছে না। হলুদ রংটা যেন মেয়েটার গায়ে লেপটে গিয়ে পূর্ণতা পেয়েছে। মেয়ে না বউ, লজ্জাবতী লতার ন্যায় নুয়ে থাকা বউ, যার চোখে সবসময় লেপটে থাকে ভয়। তনা মুগ্ধ হয়ে দেখে। আজ ঝাল ঝাল কিছু বানাও না মা। ঝাল কি খাবি? কিমা পরোটা, বেশি করে ঝাল দিয়ে। গরুগোস্ত আছে না ফ্রিজে? বাধ্যমের মতো মাথা নেড়ে সম্মতি জানে রূপা। তাহলে গরুর গোস্ত দিয়ে কিমা পরোটা বানিয়ে ফেলো। রূপা আবারও বাধ্যমের মতো নাড়ে। ও কেন রান্না করবে? প্রস্থান করতে গিয়েও থেমে যায় রূপা। ঘরের বউ রূপা, ও রান্না করবে না তো কে করবে? চট করে উঠে বসে তনা কঠিন গলা বলল, তুমি করবে? এতদিন তো আমি করলাম, আর কত? আমি বাবার পারবো না। ভাবির এই অবস্থায় তুমি বলবে রান্না করতে? আমি না থাকলে কি করতো? তুমি না থাকলে কি করতো সেটা পরের কথা। মাথায় রেখো, মা মেয়েটা যাকে পেটে বয়ে বেড়াচ্ছে সে আমাদের অস্তিত্বকে বয়ে বেড়াবে, আবার গায়ে গতরেও খাটবে কেন আম্মা? মেয়েটার কিসের এত ঠেকা? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। এখন হাঁটাচলা আর কাজের মধ্যে থাকলে ওরই ভালো। তনা কথা বাড়িয়ে তর্ক করতে চাইল না মায়ের সাথে। বিছানা ছেড়ে নামলো সে। তোমার কিছু করতে হবে না ভাবি, আমি করব সব। দাঁড়িয়ে থেকে আমি শুধু দেখিয়ে দাও কোথায় কে আছে। তনার কথাটা তেমন পছন্দ হয় না নাজমা বেগমের। মুখটা কালো করে ফেলেন। এতদিন পরে এসে তুই রাত বিজ্ঞান, তা পোড়া হাত নিয়ে, এর থেকে বেশি অসুস্থতা নিয়েও হ্যাসেল সামলিয়েছি মা। মনে মনে আওড়ালো সে, নিজেকে সামলে নিয়ে বলল, নিজের মেয়ের জন্য যতটা মায়া দেখাতে পারো পরের মেয়ের জন্য দেখাতে পারো না কেন আম্মা? নাজমা বেগম জবাব দিতে পারলেন না। নিজের সন্তানের জন্য যতটা কোমল তোমরা, পরের সন্তানের জন্য ততটাই কঠিন। আসার পর থেকে দেখছি সব মা বাবা কি মেয়ে বিয়ে দেয় কেবল সংসারে এসে কলুর বলদের মতো খাটার জন্য। ওর সংসার ও করবে না তো কে করবে? আর তোমার সংসার না? তো আমি এখনো কাজ করব? আমি করছি সব, আপনারা ঝগড়া করবেন না। এই তুমি চুপ থাকো, ধমকে উঠল তন্না। লম্বা লম্বা শ্বাস ফেলে ফের বলল, সব সহ্য করবে কেন? যেটা অন্যায় মনে হবে জবাব দিতে পারো না? তুই তোর ভাইয়ের বউকে শিখে দিচ্ছিস আমার সাথে ঝগড়া করার জন্য? হ্যাঁ দিচ্ছি। ভাইয়ের মায়ের যদি তার ছেলের 8 মাসের অন্তঃসত্ত্বা বউয়ের কষ্ট চোখে না লাগে তো কি করব? রাগে ফোঁসফোঁস করতে করতে মুখ ঘুরিয়ে নিলেন নাজমা বেগম। আমাকে কিছু বলবেন না আপু, আমার তেমন কষ্ট হয় না। তাছাড়া এটা আমার সংসার, আমি না করলে কে করবে বলুন? আমার তো বয়স হয়েছে। তোমার সংসার তুমি করবে ঠিক আছে, তবে পরিবেশ পরিস্থিতির ওপরও তো অনেক কিছু নির্ভর করে, তাই না? শাশুড়ির জাত একটাও ভালো না। নিয়ম বানিয়ে রেখেছে এদের শাশুড়ি এদের ওপর অত্যাচার করেছে, তাই এরাও এদের ছেলের বউয়ের ওপর অত্যাচার করবে। আমি অত্যাচার করি, এটা শারীরিক অত্যাচার না হলেও মানসিক অত্যাচার। ভাবির এখন রেস্টের প্রয়োজন। নাজমা বেগম কটমট দৃষ্টিতে তাকালেন। তনা তোয়াক্কা করল না সেই দৃষ্টির। অন্য একজনের আদরের সন্তানের সাথে যেই ব্যবহারটা তুমি করো, তোমার আদরের সন্তানও তার শ্বশুরবাড়িতে সেই ব্যবহারটাই ফেরত পায়। সৃষ্টিকর্তা কোনো শূন্যস্থানে অপূর্ণ রাখে না। আম্মার সাথে ওভাবে না বললেও পারতেন আপু। আম্মার তো বয়স হয়েছে, কষ্ট পেলে বদদোয়া লেগে যাবে। তনয়ার দৃষ্টিতে যেন আগুন ঝরছিল। ক্ষোভ, অভিমান আর ব্যথার মিলিত শিখা। সেই তীক্ষ্ণ দৃষ্টি রূপার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। এক মুহূর্তের জন্য মনে হয় পুরো ঘরটায় আগুন লেগে গেছে। বাতাস ভারী হয়ে উঠেছে তনয়ার নির্বাক তিরস্কারে। রূপা চেষ্টা করেও সেই দৃষ্টি সামলাতে পারে না। চোখ নামিয়ে নেয় আপনি, যেন চোখ তুলে তাকালেই পুড়ে ছাই হয়ে যাবে। তনয়ার অন্লশিখা তাকে গিলে ফেলবে সম্পূর্ণ। মাংস কিমা করাই মনোযোগ দেয় তনা। আমায় দিন, আমি কিমা করে দিচ্ছি। তনা আবারও চোখ তুলে তাকাতেই রূপা সংকুচিত হয়ে যায়। যেন চোখের দৃষ্টিতেই সে গুটিয়ে আসছে ধীরে ধীরে। তনয়ার চোখের আগুনের সামনে রূপার ভয়ার্ত মুখটা যেন নিষ্পাপ কোনো শিশুর মতো লাগছিল। অসহায়, দোষী না হয়েও অপরাধীর মতো। তনা চাইলেও দৃষ্টি সরিয়ে নিতে পারল না। রূপার গোলগাল মুখটায় এক ধরনের মায়া লেগে আছে। চেহারার প্রতিটি রেখায় যেন নরম করুণার ছাপ। রাগে ক্ষোভে ফুঁসতে থাকা মনটাকে কিছুটা হলেও থমকে দেয় সেই মুখ। এক নিঃশ্বাসে পুরোটা দেখে নেয় সে। পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত। মনে মনে আওড়ায়, গাধাটা আস্ত একটা মায়ার সাগর নিয়ে এসেছে। একটু রাগও দেখাতে পারি না। এই সময়ে রূপার এমন আতঙ্কিত থাকা তার জন্য ক্ষতি। তনা নিজের ক্ষোভ সংযত করল।
স্বাভাবিক করার জন্য নিজেকে সামলে নিয়ে বলল, মা যে তোমায় সারাক্ষণ দৌড়ের উপর রাখে তোমার খারাপ লাগে না? না। কেন? অনুগ্রহ করে মা বলে ডাকতে দেয় তাই বাকি সব আর গায়ে লাগে না। তনয়ার হাত মাঝপথেই থেমে যায়। মুহূর্তের জন্য যেন সবকিছু স্থির হয়ে যায় চারপাশে। স্তম্ভিত চোখে তাকাতেই দেখতে পায়, রূপার চোখ টলমল করছে জলকণায়, অথচ ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। হাসি আর কান্নার অদ্ভুত এক দ্বৈততা। আম্মু মারা যাওয়ার পর আমি মন খুলে মা ডাকতে পারিনি। আমার দমবন্ধ লাগতো। মনে হতো মা বলে ডাকতে না পারার হাহাকারে আমি হয়তো একদিন তারা চিহ্ন রেই যাব। বর্তমানে তোমার বাবার যে ওয়াইফ তাকে কি বলে ডাকো? আন্টি বলে। এত বড় মেয়ের মা হওয়ার বয়স নাকি তার হয়নি? তনা তপ্ত শ্বাস ফেলে। মানুষ কত চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকে দিনের পর দিন। হাসির আড়ালে, কথার ফাঁকে, ব্যস্ততার ভিড়ে সেই যন্ত্রণা লুকিয়ে রাখে, যেন কিছুই হয়নি, যেন সব ঠিক আছে। অথচ বাস্তবতা ভিন্ন। কেউ জানতেও পারে না, এক একজন কতটা বেদনা নিয়ে প্রতিটা মুহূর্ত পার করে। তনা অনুভব করল রূপার চাপা যন্ত্রণা ছুঁয়াছে। যন্ত্রণার শীতল ছোঁয়া তার ভেতরেও শিহরণ জাগাচ্ছে। যেন এক অদৃশ্য অথচ গভীর বেদনার সুর ধীরে ধীরে তার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছে। রূপার নির্বাক কষ্ট তাকেও গ্রাস করে ফেলছ। মাতৃবিয়োগের শূন্যতা তনয়ার মনকেও আচ্ছন্ন করে ফেলল ক্রমশ। পিতৃশোকের দগদগে ক্ষত আবারও নবীন হয়ে উঠল। ঠিক যেন মৃত আগুনের নিচে লুকিয়ে থাকা উষ্ণ গনগনে ছাই নতুন করে জ্বলে উঠেছে। স্মৃতির পাতায় জমে থাকা কান্নার শব্দ আজ যেন সময়ের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে, বুকের গভীরে তীব্র এক দীর্ঘশ্বাস হয়ে। এত বড় কাণ্ড ঘটে গেল আর তোমরা আমায় কিছু জানালে না? মেহেরুন্নেসার দিকে প্রশ্ন ছুড়ে সুমনা। তিনি জবাব দিলেন না। সে দিকে খেয়াল নেই তার। অধীর আগ্রহে তাকিয়ে আছেন মাহমুদের রুমের দিকে। ছেলে কখন রুম থেকে হবে আর তিনি একটু দেখবেন। মুনিরা না বললে তো কিছু জানতেও পারতাম না। মেহেরুন্নেসার দৃষ্টি অনুসরণ করে সুমনাও সেদিকে চাইল। রাগে ফেটে পড়ল সে। তোমায় আমি কিছু জিজ্ঞেস করছি আম্মা। সুমনার চিৎকারে চমকে ওঠে মেহেরুন্নেসা। যেন দূর কোথাও হারিয়ে গিয়েছিল তার মন, এক গভীর শূন্যতার অতলে। হঠাৎ করেই বাস্তবতায় ফিরে এসে সে বুঝতে পারে, সুমনা অনেকক্ষণ ধরে কিছু বলছিল। কিন্তু কোনো শব্দই মেহেরুন্নেসার কানে ঠিকভাবে পৌঁছায়নি। তার চাহনিতে এক ধরনের বিমূঢ়তা, অবাক, বিভ্রান্ত আর শূন্য দৃষ্টিতে সে সুমনার দিকে তাকিয়ে থাকে। কিছু বলছিলি তুই? আচ্ছা দেখ না, ছেলেটা প্রতিদিন অফিস থেকে এসে দরজা আটকে বসে থাকে। কিছু খায়ও না। মনে হয় কতদিন ছেলেটাকে প্রাণভরে দেখি না। তুই একটু ডেকে বল না বের হতে। মায়ের উপর রাগ করবে নাকি সহানুভূতি দেখাবে, বুঝে উঠতে পারে না সুমনা। আসার পর থেকেই দেখছে, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। বাড়ির পরিচিত পরিবেশে অচেনা একটা শূন্যতা ভর করেছে। প্রতিদিনের মতো সবকিছু ঠিক থাকলেও কোথায় যেন তাল কেটে গেছে। মায়ের চোখে ক্লান্তির ছাপ আরও গভীর হয়েছে, মুখের অভিব্যক্তি শুকনো আর অন্যমনস্ক। ঘরের আসবাবগুলো যথাস্থানে থাকলেও যেন প্রাণহীন লাগে। পুরো বাড়িটাই যেন একটা চাপা নিস্তব্ধতার মধ্যে ডুবে আছে। সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে মাহমুদের মধ্যে। আগে হাসি খুশি, প্রাণবন্ত ছেলেটা এখন যেন কেবল নিজের মাঝে গুটিয়ে গেছে। অফিস থেকে ফিরে দরজা বন্ধ করে রাখছে, কারো সঙ্গে ঠিকভাবে কথা বলছে না, খাওয়ার সময় পর্যন্ত বের হয় না। সুমনার ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে। এই পরিবেশ, এই নীরবতা, সবকিছু তাকে অস্বস্তিতে ফেলে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় মায়ের সেই দৃষ্টি, যেখানে হতাশা, উদ্বেগ আর নীরব আর্তনাদ একসঙ্গে মিশে আছে। সে বোঝে, মায়ের মনে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছেন না। মেহেরুন্নেসা চুপচাপ মাহমুদের দরজার দিকে তাকিয়ে থাকেন, যেন সে বের হবে, একটুও চোখের সামনে আসবে। শার্টের হাতা গুটাতে গুটাতে রুম থেকে বের হয়ে এলো মাহমুদ। মাহমুদ দরজা খুলে দাঁড়াতেই সুমনা হতভম্ব হয়ে যায়। এ যেন সেই মাহমুদ নয়, যাকে সে চেনে। উস্কো খুস্কো চুল এলোমেলোভাবে কপালে লুটিয়ে আছে, যেন বহুদিন চিরুনির ছোঁয়া পায়নি। গালে খোঁচা খোঁচা দাড়ি, যা মুখের ক্লান্তিকে আরো গাঢ় করে তুলেছে। চোখের নিচে কালি পড়ে গেছে, লালচে চোখজোড়া নিদ্রাহীন রাতের সাক্ষ্য বহন করছে। একসময় প্রাণবন্ত দৃষ্টি ছিল যেখানে, সেখানে এখন শুধুই ফাঁকা শূন্যতা। গায়ের শার্টটাও কুঁচকে গেছে, হাত দিয়ে চুল এলোমেলো করে সুমনার দিকে তাকায় সে, একটা অবসন্ন, বিষণ্ণ দৃষ্টি। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন নিজের মধ্যেই ডুবে আছে। কখন আসলি আপা?
প্রশ্নখানা সুমনার কান অবধি পৌঁছালো না। ভাইয়ের এমন অবনতিতে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। তোর এই হাল কেন? চোখ ঘুরিয়ে নিজেকে দেখে নেয় মাহমুদ। কি হাল? ঠিকই তো আছি। মা তো তার ছেলের এমন পরিণতিই চাইছিল। মাহমুদকে দেখে যে হাসিটা মেহেরুন্নেসার ঠোঁটের কোণে ঝুলছিল তা যেন মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি ছুটে গেলেন মাহমুদের কাছে। আমার কথা শোন বাবা। আমি এমনটা কখনো চাইনি। তুই তনয়াকে কল কর। আমি কথা বলবো। তারপরও তুই এভাবে থাকিস না। আমি মা তো সন্তানের অধোগতি দেখলে যে সহ্য করতে পারি না। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বলে থামল মাহমুদ। পুনরায় বলল, কল দিয়ে কোনো লাভ নেই মা। আমার জীবনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। কিচ্ছু ক্ষতি হয়নি বাবা। মেয়েরা রাগ করে একটু আধটু বলে। তুই একটা ফোন করো না। আমি কথা বলবো। দরকার হলে মাফও চাইব। কি জন্য মা? ও আসবে আবার অশান্তি হবে আবার চলে যাবে। এইভাবেই চলবে। তার চেয়ে ভালো। আম্মা এত করে বলছে তুই একটা ফোন করতে পারছিস না? নাকি তোর বউ? মাঝপথে সুমনাকে থামিয়ে দিয়ে বলে। তনয়ার দোষ ধরা তোদের অভ্যাসে পরিণত হয়েছে নাকি? যাওয়ার পর থেকে যোগাযোগ নেই আমার সাথে। বন্ধ করে রেখেছে মোবাইল। বলেই সদর দরজার দিকে পা বাড়ায় সে। সুমনা প্রশ্ন করে, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? মাহমুদ পিছু ফিরে তাকালো। ঠোঁটের কোণে ফিকে হাসি ফুটে উঠল তার। এরপরে জবাব দিল, যেথায় মনের শান্তি মিলে। এক এক করে 6টা কিমা পরোটা বানিয়ে রেখেছে তনা। গরম গরম পরোটার মনমাতানো গন্ধে পুরো রান্নাঘর ভরে গেছে। পাশে একটা চেয়ার টেনে বসেছে রূপা। গল্পে মেতে আছে দুজনেই। তনা হাতের কাজ চালিয়ে গেলেও মন দিচ্ছে কথোপকথনে। রায়তা বানানোর জন্য সে ফ্রিজ খুলে শসা, টক দই আর অন্য প্রয়োজনীয় উপকরণ বের করল। কাটিং বোর্ডে শসা রাখতেই ঠান্ডা স্পর্শে একটু শিরশির করে উঠল তার আঙুল। ছুরি হাতে নিয়ে শসা কুচোতে কুচোতে রূপার দিকে তাকিয়ে বলল, মা না হয় ডাকতে নিষেধ করেছে বয়স বেড়ে যাবে বলে। আদর, স্নেহ করত তো? নাকি সেখানেও বয়স বাড়ার আশঙ্কা ছিল? সতীনের মেয়েকে যতটুকু স্নেহ করলে বাহিরের দুনিয়া ভালো বলে আখ্যা দিবে ততটুকু। লোক দেখানো ভালোবাসা? হয়তো। আঙ্কেল কিছু বলতো না? বাবা? বাবা তো আমার থেকেও নেই। কথায় আছে না, মামতারা চিহ্ন রতারা চিহ্ন লে বাপ তাওই। নামেই বাবা আচরণে তাওই। এই যে আমার 8 মাস চলছে কয়দিন বাবা ফোন দিয়ে খবর নিয়েছে? কয়দিন দেখতে এসেছে? বিয়ে দিয়ে কেবল মাথা থেকে বোঝা নামিয়েছে। অথচ মা বেঁচে থাকাকালীন তিনিই আমাকে চোখে হারাতেন। মানুষ বদলে যায় আপু। খুব দ্রুতই বদলে যায়। সেজন্য আম্মা কিছু বললেও তেমন খারাপ লাগে না। সেই অনুভূতিই আমার নেই। তনা অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। যেন এখনো বিস্ময় কাটছে না। বয়স কতই বা হবে? অথচ কি শক্ত মন। কত সহজে আবেগকে সামলে নিয়েছে, বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছে নিজেকে। নেই কোনো অভিযোগ, নেই কান্নার ঢল, শুধু গভীর এক শূন্যতা, মেনে নেওয়ার অনুচ্চারিত আর্তনাদ। আহা, মেয়ে মানুষ। জন্ম থেকেই বুঝি সহ্য করাই তার নিয়তি। রূপার মোবাইল বাজতেই তনয়ার ভাবনাচ্ছেদ হয়। র্যাকে রাখা ফোনটা হাতে নিতেই দেখল, তপু ভিডিও কল দিয়েছে। মুহূর্তেই রূপার ঠোঁটের কোণে লাজুক হাসি খেলে যায়, চোখে অদ্ভুত এক দীপ্তি। সেই অভিব্যক্তি তনয়ার নজর এড়ায় না। মিটিমিটি তাকিয়ে সেও হাসল খানিক, যেন এক অলিখিত ভাষায় রূপার আনন্দ ভাগ করে নিল। ভালোবাসার স্পর্শ যে শুধু চোখেই ধরা পড়ে, তা যেন ওদের জনের মুখ দেখলেই বোঝা যায়। আমার কলিজাটা কি করছে? ভিডিও কল স্পিকারে লাউড থাকায় তনয়ার সামনেই ভেসে আসে তপুর আহ্লাদী সম্বোধন। মুহূর্তেই লজ্জায় গাল টকটকে লাল হয়ে ওঠে রূপার। হঠাৎই যেন গলার কাছে শব্দ আটকে যায়, না বলতে পারছে কিছু, না বুঝিয়ে উঠতে পারছে। তনয়ার দুষ্টু হাসিটা চোখে পড়তেই আরও অস্বস্তিতে পড়ে যায় সে। কি করবে বুঝে না পেয়ে চুলকানে গোজার বাহানায় হাতের আড়ালে মুখ লুকায়। কখনো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। হাতের আঙুল গুলিয়ে যায়, মন যেন কাঁপতে থাকে। বৃথাই সে নজর এড়ানোর চেষ্টা করে, কারণ তার লজ্জা ইতিমধ্যেই চারপাশে ছড়িয়ে পড়েছে, চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছে তার না বলা অনুভূতি। ব্যাপার কি আজ আমার কলিজা একটু বেশিই লজ্জা পাচ্ছে। এত লাল নীল হওয়ার কারণ জানতে পারি ম্যাডাম? ছো মেরে রূপার হাত থেকে মোবাইল নিয়ে নিল তনা। কলিজা বলে যে ডাকলি কলিজা কোথায় থাকে জানিস? তপু আচমকা স্ক্রিনে তনয়াকে দেখে ভড়কে যায়। মুহূর্ত আগেও যে স্বস্তিতে ছিল, এক ঝটকায় সে ভাব উধাও। মুখে হাসি জমাট বাঁধতে চায়,
কিন্তু চোখে ধরা পড়ে সামান্য অস্বস্তি। রূপার সঙ্গে নির্ভরভাবে কথা বলছিল, এখন মনে হচ্ছে যেন কোনো অপরাধে ধরা পড়ে গেছে। ভ্রু একটু কুঁচকে আসে, গলার স্বর স্বাভাবিক রাখতে চায়, কিন্তু কেমন জানি কণ্ঠ আটকে আসে। এ মা তুই? দেখে তো মনে হচ্ছে রান্নাঘর। তুই রান্নাঘরে করছিসটা কি? একদম কথা ঘুরাবি না ভাইয়া। যা জানতে চাইছি তার জবাব দে। তপু আর্স্ট হয়। গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে ওঠে। কথা বলতে গিয়েও থেমে যায়। বোনের কড়া দৃষ্টির সামনে সে আরো সংকুচিত হয়ে পড়ে, মনে হয় মাটি ফেটে গেলে তাতে মিশে যেতে পারত। তোর জবাব দেওয়া লাগবে না। আমিই বলছি। বুকের গভীরে, পাঁজরের কঠিন আবরণের আড়ালে থাকে। সেখানে রাখতে পেরেছিস মেয়েটাকে? সেখানে রাখা কি আদৌ সম্ভব? বুকের ভেতরেই রাখতে হবে আমার কথার মিনিং কিন্তু এমনটা না। ভাবির এমন অবস্থায় তোর ঠিক কোথায় থাকার কথা ছিল? দেখ আমি জানি রূপার এই সময় আমার ওর পাশে থাকা দরকার। কিন্তু এটা ভুলে গেলে চলবে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটা আমি। তাই চাইলেও অনেক কিছু করা সম্ভব না। উপার্জন কি দেশে থেকে করা যায় না? একটা বার চিন্তা কর, বাসায় তোর গর্ভবতী বউ আর অসুস্থ মা। হঠাৎ করে মাঝরাতে তোর বউয়ের লেবার পেইন উঠলে মা কি করবে? কোথায় যাবে? শুধু এখনকার জন্য না, সব সময়ের জন্য তোর ওদের পাশে থাকা জরুরি। দেশে চলে আয় ভাইয়া। দরকার হলে দিনমজুরের কাজ করবি, তাও সবার চোখের সামনে থাকবি। ছোট্ট এই জীবনে বাবাকে দেখে তৃপ্ত হয়নি মন। তোর সন্তানেরও যেন এমনটা না হয়। আল্লাহ ভরসা। আর তুই তো আছিস, তাই না? তনা সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়। নে তোর কলিজার সাথে কথা বল। বলেই মোবাইল রূপার কাছে দিয়ে দিল সে। দুটো পরোটা আলাদা একটা প্লেটে নিয়ে পুনরায় বলল, খেতে খেতে কথা বলো। আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আলো নিভিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন নাজমা বেগম। প্লেট হাতে দরজা কাছে এসে দাঁড়ায় তনা। আলো জ্বালায় সে। বার কয়েক ডেকেও সাড়া পেল না। আলো নিভিয়ে দেয় সে। রুম আবারও অন্ধকার হয়ে যায়। তনা চলে গেছে ভেবে নাজমা বেগম নড়েচড়ে উঠলেন। মাথা থেকে কাঁথা সরিয়ে এই পাশ ফিরতেই তনা আবার আলো জ্বালিয়ে দেয়। তিনি থতমত খেয়ে যান। ধরা পড়েও যেন পড়তে চান না তিনি। ঘুমের বাহানায় চোখ বন্ধ করতে চাইলে তনা বাদ সাধে। একদম না আম্মা। নাজমা বেগম চোখ বন্ধ করতে পারলেন না। তনা এগিয়ে এলো। একটু উঠে বসবে মা? তিনি হাই তুললেন। মিটিমিটি চোখে চেয়ে জবাব দেন, আমি ঘুমাবো এখন। একটু পরে ঘুমাও। তনয়ার স্বরে কাকুতি। কেমন মায়া মায়া চোখে তাকিয়ে আছে। মেয়ের চোখের মায়া আর মিনতি উপেক্ষা করতে পারলে না তিনি। গম্ভীর মুখে উঠে বসলেন। তনা মুখোমুখি বসল। এক টুকরো পরোটা নাজমা বেগমের মুখের সামনে ধরতেই তিনি মুখ ঘুরিয়ে নিলেন। রেগে আছো আমার উপর? তিনি জবাব দিলেন না। তনয়ার মুখটা মলিন হয়। তুমি না জানতে চেয়েছিলে কেন আমি চলে এসেছি? আজ এক টুকরো ঘটনা বলি। তনয়ার চোখে চোখ রাখেন তিনি। তনা চোখের ইশারায় খেতে বলল, তুমি খাও আমি বলি। তিনি পরোটার টুকরোটা মুখে নিতেই তনা পোড়া হাতটা চোখের সামনে ধরে। হাতটায় যখন ফুটন্ত তেল পড়ল আমার শাশুড়ি সামনে ছিল। কিন্তু আমি তার সহানুভূতি পাইনি। কাছে এসে দেখার বদলে উল্টো করেছিলেন ভর্ৎসনা। অথচ আমি সারাদিন কাজ করেছি। খাওয়ার সময়টুকু বাদ দিয়ে জিরোবার ফুরসত পাইনি। নাজমা বেগম চমকে উঠলেন। ব্যতিব্যস্ত হয়ে বললেন, আমায় কিছু বললি না কেন? এতটা অমানবিক তারা? তনয়ার চোখের কোণে জল জমেছে। ধরে এসেছে গলা। কথাগুলো যেন কণ্ঠনালীতেই আটকে গেছে। কি বলবো তোমায় আম্মা? তুমিও কি আমার শাশুড়ির আরেকটা প্রতিচ্ছবি নও? আমি তোর শাশুড়ির প্রতিচ্ছবি? আলবাত। তোমরা প্রত্যেকটা শাশুড়ি এক। তোমাদের সকলের আচরণ একরকম। ছেলের বউকে অত্যাচার করে তোমরা পৈশাচিক আনন্দ পাও। তুই রূপাকে ডাক। ডেকে জিজ্ঞেস কর আমি ওকে অত্যাচার করি কিনা। কাউকে ডাকার দরকার নেই মা। অত্যাচার কেবল শারীরিক হয় না, মানসিকও হয়। প্লেটটা দূরে সরিয়ে নাজমা বেগমের কোলে মাথা রাখে তনা। গলার সুর নরম হয়ে আসে। রা মেয়েকে ছেলের বউ করেছ। একটু মাতৃস্নেহ দাও। একটা গর্ভবতী মেয়ে ঠিক কতটা শারীরিক আর মানসিক ধকল সহ্য করে তা হয়তো বলার প্রয়োজন নেই তোমাকে। তারপরও তুমি কি একটু স্বস্তি দিচ্ছ? নাজমা বেগম জবাব দিতে পারলেন না। তনা ফের বলল, তোমরা মনে করো ছেলের বউ এনেছি তার মানে 24 ঘন্টাই কাজ করবে। সংসারের সকল কাজের দায়িত্ব তার। বিশ্রাম না নিলেও চলবেও। আমি চাই না আমার শাশুড়ির রূপটা তোমার মাঝে প্রতিফলিত হোক। তনা মাথা উঁচিয়ে তার মায়ের দিকে চাইল।
অনুরোধের সুর টানে গলায়। ভেঙে দাও না মা, যুগ যুগ ধরে চলে আসা শাশুড়িদের এসব নিয়ম। মা হয়ে উঠো না ছেলের বউয়ের। নিয়মের বাইরে গিয়ে একটু ব্যতিক্রম শাশুড়ি হও। আজ তুমি ভালো শাশুড়ি হবে, পরদিন তোমাকে দেখে আরেকজন ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করবে। নাজমা বেগম উত্তর করলেন না। তনয়ার হাতের পোড়া ক্ষতে ভাঁজ পড়া ঠোঁটের মাতৃস্নেহ এঁকে দিলেন কেবল। রাতের শহর ভারী হয়ে আছে সারা দিনের গরমে। বাতাসে ধুলোর গন্ধ, গাড়ির কালো ধোঁয়া আর মানুষের ক্লান্তির ছাপ লেগে আছে। রাস্তাগুলো এখনো জীবন্ত, কোথাও হেডলাইটের আলোয় ঝলসে ওঠা অ্যাসফাল্ট। শীতের পর এই গরমটা যেন একেবারে আচমকা এসে চেপে বসেছে। বাতাস নেই, গাছের পাতাগুলোও নড়ছে না। ঘামের একটা সরু ধারা গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। দূরে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে কুকুরটা গুটিয়ে শুয়ে আছে, গরমে সেও যেন নড়তে চাইছে না। দূরে আকাশে মেঘের স্তর জমেছে, মাঝে মাঝে বিদ্যুতের তারে ঝুলে থাকা কাকগুলো ডানা ঝাপটে ওঠে। গরমে হাঁসফাঁস করা শহর যেন অপেক্ষা করছে এক পশলা বৃষ্টি নামবে কিনা, এই অনিশ্চয়তার মাঝে দুলতে থাকা রাতের জন্য। তনা গরমে ব্যাকুল হয়ে ঘরের ভেতর হাঁটাহাঁটি করছিল। বাতাস যেন থমকে আছে, জানালার ফাঁক দিয়ে আসা উষ্ণ হাওয়া শুধু আরো অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। শেষে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তনা বারান্দার রেলিংয়ে হাত রাখল। ঘামে ভেজা তালুতে ধাতব শীতলতা লাগে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। আচমকা নজর গেল তার অদূরে। কেউ একটা দাঁড়িয়ে আছে। এত রাতে কে দাঁড়িয়ে থাকতে পারে ভাবতে ভাবতে তার বুকের ভেতরটায় মোচড় দিয়ে ওঠে। খুব করে সে অনুভব করতে পারে মানুষটা তার পরিচিত, খুব পরিচিত, যার ছোঁয়া তার রন্ধ্রে রন্ধ্রে। তনা বিলম্ব করল না, তড়িঘড়ি করে রুমে গিয়ে কল করল মাহমুদের নম্বরে। বহুদিন পরে মোবাইল স্ক্রিনে তনয়ার নাম ভাসতেই ঠোঁটের কোণে হাসি ফোটে মাহমুদের। কে যাওয়ার ভয়ে চটজলদি কল রিসিভ করে সে। তুমি কি বাসার নিচে? হুম। এত রাতে এখানে কি করছো? উত্তর কি তোমার অজানা? তনা চুপ করে যায়। কেমন আছো তনা? মাহমুদের কণ্ঠে আকুলতা। বাসায় ফিরে যাও মাহমুদ। তৃষ্ণার্ত বুক আজ উত্তপ্ত মরুভূমির ন্যায়। উত্তপ্ততা কমানোর জন্য যে বৃষ্টি প্রয়োজন। মরুভূমিতে কেবল বালি ঝড় হয়, সেই বালির নিচেই চাপা পড়ে যায় হাজারো অনিশ্চিত ভবিষ্যৎ। উত্তপ্ততা কমানোর জন্য বিকল্প পদ্ধতি খুঁজে নাও। আমার জীবনে বিকল্প পদ্ধতির কোনো স্থান নেই, একটাই অপশন। তনা, তনা এবং তনা। পাগলামি ছাড়ো, আর বাসায় ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য তো আসিনি। একটা পলক হলেও আমি দেখব। এক পলক দেখার কিছুই নেই। তোমার জীবনের সমস্ত কিছুর প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি। এবার শুধু অফিসিয়ালি। এক জীবনে কি সব প্রয়োজন মিটে? কিছু কিছু ক্ষেত্রে মিটে। মাহমুদ শব্দযোগে হাসে, যে হাসির প্রতিটা পড়তে পড়তে হতাশা আর আফসোস। মানুষের বয়সও একটা সময় থমকে যায়, কিন্তু পৃথিবীর আয়ু বাড়তে থাকে। আমার সেই থমকে যাওয়া বয়সেও আমি তোমাদের চাই। মাঝরাত। তবে তনয়াদের বসার ঘর দেখে মনে হচ্ছে না এখন মাঝরাত। আচমকা মাহমুদের আগমনে আলোড়ন সৃষ্টি হলো। রাতের নিস্তব্ধতা রূপ নেয় ব্যস্ততায়। তবে ঘরের উজ্জ্বল আলো যেন মাহমুদের অস্বস্তি আর উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। নাজমা বেগম দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন। মেয়ের জামাই এসে বসে আছে, এত রাতে, এতগুলো দিন পর। কি করবেন, কি বলবেন, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। হন্তদন্ত হয়ে ব্যস্ত হয়ে পড়লেন আপ্যায়নের ব্যবস্থায়। মেয়ের মায়েদের এই এক অদ্ভুত স্বভাব, জামাই যেমনই হোক, যত অন্যায়ই করুক, তারা তার প্রতি যত্নশীল থাকবেনই। যেন মনের গভীরে এক অদৃশ্য শিকল বাঁধা আছে, যা কোনো অভিমান বা রাগ দিয়ে ছেঁড়া যায় না। তাই মেয়ের মা যতই অভিমান করুক, যতই রাগ জমুক, জামাই এসে পড়লে যেন সব ভুলে যান। আর যদি পারতেন, তাহলে হয়তো বুক চিরে হৃদয়ের ভালোবাসাটুকুও তুলে দিতেন। তে খাওয়াতেন নিজের কলিজাও। অন্যদিকে মাহমুদ বসে আছে অপরাধীর মতো, মাথা নিচু, কাঁধ নুয়ে এসেছে। চোখের নিচে গভীর কালি জমে আছে, চুল এলোমেলো, গালের হাড় বেরিয়ে এসেছে। এত পরিবর্তন! এই মানুষটাকে তনা চেনে না। চেনা মাহমুদের এই অচেনা রূপ সে অনেকক্ষণ ধরে দূর থেকেই পর্যবেক্ষণ করছে। একসময় যে মানুষটা তার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াত, চোখে চোখ রেখে ভালোবাসার নীরব ভাষায় কথা বলতো, আকুল আগ্রহে টেনে নিত বুকে, যেন সেখানেই তার চিরস্থায়ী আশ্রয়, সেখানেই তার অস্তিত্বের পূর্ণতা। সেই আজ মাথা নিচু করে বসে আছে। তার এই অসহায়ত্ব, বিধ্বস্ত চেহারা দেখে তনয়ার মনে কেমন যেন শূন্যতা তৈরি হচ্ছে। এটা কি অভিমান?
ঘৃণা, নাকি অনেকদিন ধরে জমে থাকা এক অদ্ভুত কষ্ট? কিছুই বুঝতে পারছে না সে। শুধু অনুভব করছে, ঘরের মধ্যে এক অদ্ভুত ভারী নীরবতা জমে আছে, যা বুকের ভেতরেও চাপ সৃষ্টি করছে। নাস্তার ট্রে নিয়ে হাজির হয় রূপা। কপাল অবধি ঘোমটা টেনে মাহমুদের সামনে গিয়ে দাঁড়ায়। ট্রে টেবিলের উপর রেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। মাহমুদ এক পলক চেয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে। উত্তর দেয় সালামের। ওয়ালাইকুমুস সালাম। জবাব দিয়েই মাথা নিয়ে ফেলে মাহমুদ। কেমন আছেন? এই তো। অনেক রাত হয়েছে। তোমার এখন ঘুমের প্রয়োজন। ঘুমোতে যাও তুমি। রূপাকে উদ্দেশ্য করে দূর থেকেই কথাখানি বলে তনা। তনয়ার কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ধক করে উঠল মাহমুদের বক্ষস্থল। বহুদিন পরে এতটা কাছ থেকে শুনছে এই স্বর। একসময় যে কণ্ঠস্বর ছিল তার দিনযাপনের অবিচ্ছেদ্য অংশ, আজ তা যেন তা দূর আকাশের তারার সমতুল্য। সে অবাক চোখে তাকিয়ে রইল তনয়ার দিকে। মনে হলো, সময় যেন পেছনে ফিরে তাকিয়েছে, পুরনো দিনের আবেশ ছুঁয়ে যাচ্ছে বর্তমানকে। তনয়ার ঠোঁট নড়ে, কিন্তু মাহমুদ শব্দের অর্থ বোঝার আগে হারিয়ে যায় সেই সুরের মোহে। এতদিনের দূরত্ব, নীরবতা, অভিমান, সবকিছু মুহূর্তেই ফিকে হয়ে যায় স্ত্রীর কণ্ঠের স্পর্শে। তার দৃষ্টি আটকে যায় তনয়ার মুখে। কতদিন পর এভাবে, এতটা নিবিড়ভাবে দেখছে তাকে। মনে হয়, এই চেনা মুখ যেন আবার নতুন করে ধরা দিচ্ছে তার চোখে। সময় থমকে আছে, শুধু হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে তনয়ার সেই বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর। আম্মা রান্নাঘরে। একা সবটা সামলাতে পারবেন না। নিজেকে সামলে নিল মাহমুদ। আবারও অপরাধীর ন্যায় তাকালো মেঝের দিকে। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। আমি আর মা সামলে নিব। এই সময়ে রাত জাগা ঠিক না। কিন্তু, কোনো কিন্তু না। অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর মাসুল তোমাকেই দিতে হবে। তাই বলছি আমার কথা শুনো। রূপা চলে গেল। ভ্রুকুটি করে মাহমুদকে দেখছে তনা। বলছিলাম কি আম্মাকে মানা করো এসব করতে। আমি চলে যাব এখনই। মাথা উঁচিয়ে তাকাতেই তনয়ার চোখে চোখ পড়ে যায় তার। দ্রুতই নামিয়ে নিল সেই দৃষ্টি। তোমরা বউ আদরে কার্পণ্য করলেও আমার মা কিন্তু জামাই আদরে কার্পণ্য করে না। সেটা যত রাত হোক আর তিনি যত অসুস্থই হোক। খোঁচা দিচ্ছ বুঝি? ওহ, জাস্ট বাস্তবতা দেখাচ্ছি। ছেলের মায়েরা বউ আদর না করলেও মেয়ের মায়েরা জামাই আদর করার জন্য মুখিয়ে থাকে। এবার মেয়ে জামাই ভালো হোক বা মন্দ। কথা পিঠে আর কিছু বলতে পারল না মাহমুদ। চেনা অনুভূতিরা করা মনের দরজায়। এড়িয়ে যেতে চেয়েও যাওয়া যায় না। হার মানতে হয়। আত্মসমর্পণ করতে হয়। সুপ্ত অনুভূতির সাথে তনয়াও পেরে ওঠে না। ঘায়েল করে তাকে। বিধ্বস্ত মানুষটা দূর থেকেই তাকে চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে। ভেঙে দিচ্ছে তার মনোবল আর জেদ। পালিয়ে বাঁচতে চাইল সে। নাস্তা করো। আমি মায়ের কাছে যাচ্ছি। আমি চলে যাব। আম্মাকে ডেকে দিলে ভালো হতো। তুমি নিজে ডাকতে পারছো না? নাকি আমার মাকে মা ডাকতে নিষেধাজ্ঞা আছে? তনয়ার চোখে চোখ রাখে মাহমুদ। নিস্তেজ স্বরে আওড়ায়। কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বয়োজ্যেষ্ঠ মানুষটার চোখে চোখ রাখার সাহস আমার নেই। তাকে যে কথা আমি দিয়েছিলাম সেটা রাখতে পারিনি। কিংবা রাখার চেষ্টা করিনি। প্রেসার কুকারের শীষ একটানা বাজছে, তার তীক্ষ্ণ আওয়াজ রান্নাঘরের নীরবতাকে বারবার ছিঁড়ে দিচ্ছে। গরম ভাপে রান্নাঘর ভারী হয়ে আছে, মশলার ঝাঁজ চোখে পানি এনে দিচ্ছে, তবু নাজমা বেগম হাতের কাজ থামাচ্ছেন না। রোস্টের মশলা কষাতে কষাতে ব্যস্ত হাতে ডিমের খোসা ছাড়াচ্ছেন। কোমরের ব্যথাটা সারাদিন ধরে কুঁকড়ে ধরে আছে তাকে। দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর হয়ে উঠছে। কিন্তু তার চোখে মুখে ক্লান্তি নেই, নেই বিরক্তিও। যেন এই ব্যথা যন্ত্রণা গায়ে সয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছেন বছরের পর বছর। মা? কাঁধের উপর দিয়ে উড়ে আসা মেয়ের ডাকে তিনি পেছনে না ফিরেই বললেন। কি বলবি বল তাড়াতাড়ি। মাহমুদ নাকি চলে যাবে? নাজমা বেগমের হাতের নড়াচড়া থেমে গেল। খুন্তিটা কড়াইয়ের পাশে রেখে এক মুহূর্ত চুপ করে দাঁড়ালেন। কপালের ভাঁজটা আরো গভীর হল। কি? তার কণ্ঠে অবিশ্বাস, চোখে একরাশ প্রশ্ন। হাত ধুয়ে আঁচলে মুছতে মুছতে বললেন। চলে যাবে মানে? এখন কটা বাজে? কোথায় যাবে ও এখন? তিনি হনহনিয়ে বসার ঘরের দিকে এগোচ্ছিলেন, কিন্তু তনয়ার কথা শুনে থমকে দাঁড়ালেন মাঝপথে। পরের ছেলের জন্য এত কিছু কেন করছো মা? অসুস্থ শরীর নিয়ে এত হাড়ভাঙা খাটুনি? কই, তার মা তো আমার অসুস্থতার সময় কিছুই করেনি। কথাটা যেন নাজমা বেগমের বুকের মাঝে একটা গরম শলাকা হয়ে বিধল। তার হাতের আঙুল শক্ত হয়ে এঁটে এল আঁচলের কোণে।
রান্নাঘরের হলুদ আলোয় তনয়ার চোখমুখ তীক্ষ্ণ দেখাচ্ছে, যেন অনেক দিনের জমে থাকা অভিমান, অভিযোগের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে। নাজমা বেগম ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। উত্তর দিচ্ছ না যে? তনয়ার কণ্ঠস্বর খানিকটা কাপল। নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। চোখ তুলে রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকালেন। রাস্তাগুলো অন্ধকারে ডুবে গেছে, শুধু দূরের একটা হলুদ বাতি আলো ছড়াচ্ছে। সেই আলোয় ধুলো মাখা রাস্তা রহস্যময় দেখাচ্ছে। যেখানে অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর নেই। অবশেষে তিনি ধীর কণ্ঠে বললেন, হয়তো মেয়েকে সুখী দেখার প্রত্যাশায়। তনা হালকা হাসল, তবে সেই হাসির মাঝে তীব্র বিদ্রূপ। মেয়েরা কি শ্বশুরবাড়িতে সত্যি সুখী হয়? আর সুখী দেখানোর জন্য মায়েদের এত কিছু করতে হবে কেন? কই, ছেলের মায়েরা তো ছেলের সুখের কথা ভেবে বউকে কখনো এভাবে তোয়াজ করে না। নাজমা বেগম এবার আর বাইরে তাকালেন না। তিনি শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। রান্নাঘরের আগুনের শিখা দপদপ করে উঠল, যেন তার হৃদয়ের নিভু নিভু অস্থিরতা এই আগুনের শিখার মতোই। তারপর আস্তে করে বললেন, জানি না। তনা জোর করে না। জোর করলেও কোনো উত্তর সে পাবে না। এই প্রশ্নের উত্তর কোনো মায়ের কাছেই নেই। বাকি ডিমের খোসা ছাড়িয়ে একপাশে রাখল তনা। কষানো মশলায় মুরগির পিসগুলো দিয়ে নেড়েচেড়ে দিল। বেসিনের কাছে রাখা পোলাও এর চালগুলো ধোয়ার মাঝেই নাজমা বেগম আবার ফিরে এলেন। তোর এখানে আর থাকতে হবে না মা। মাহমুদ হাতমুখ ধুবে। তুই মাহমুদের কাছে যা। বসেছে যখন আর একটু বসুক। আমি এদিকটা একটু সামলাই। তোমার জন্য তো চাপ হয়ে যাচ্ছে। চেয়ারটা আনছি। তুমি একটু বসো। খানিক জিরিয়ে নাও। না রে মা, কোনো চাপ না। আমি পারবো। তুই যা জামাইয়ের কাছে। তনা নাক মুখ কুঁচকে গাল ফুলিয়ে তাকালো তার মায়ের দিকে। সন্ধ্যায় কিমা পরোটা বানিয়ে দেওয়ার কথা বলাতে অসুস্থতার হাজারটা বাহানা দেখালে। এখন কোথায় তোমার অসুস্থতা? মেয়ের অভিমানী অভিযোগ শুনে বিস্তর হাসলেন নাজমা বেগম। তনয়ার গালে হাত রেখে কপালে ছুয়ালেন মমতাময়ী স্পর্শ। পরিবেশ ও পরিস্থিতির জন্য অনেক অসুস্থতাকেই ঝেড়ে ফেলে দিতে হয়। তনয়াকে সরিয়ে তিনি গিয়ে দাঁড়ালেন চুলার সামনে। প্রেসার কুকার নামিয়ে পোলাও রান্নার বন্দোবস্ত শুরু করলেন। আমি জানি তোর মাহমুদের উপর অভিমান আছে। ঠিক অভিমান না, রাগ আর হাজারো অভিযোগ। সেই রাগ থেকেই আমাকে প্রশ্নটা করেছ। মা গো, মনে রেখো স্বামী স্ত্রীর মাঝে ঠোকাঠুকি হবেই। আজ মান অভিমানের পাল্লা ভারী তো কাল ভাবের। তাই বলে কি তাকে আপ্যায়ন করব না? সে এই বাড়ির জামাই। তোর বাবাও আমার সাথে কত ঝগড়া করেছে, তাই বলে তোর নানু কি তোর বাবাকে আদর যত্ন করেননি? প্রশ্নটা করেই তাকালেন তনয়ার দিকে। এক গাল হেসে আবারও বলেন, মাহমুদ এই পরিবারের মেহমান আর তুমি ওই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আজ কিংবা কাল হয়ে উঠবে পরিবারের কর্ত্রী। মাহমুদ এখানে আসবে এক রাত কিংবা 2 রাতের জন্য। কিন্তু তোমায় সেখানে থাকতে হবে মৃত্যু পর্যন্ত। মাহমুদ কিন্তু চাইলেও এই পরিবারের কর্তা হতে পারবে না। তাই বলছি, যা বাস্তবতা তা মেনে নাও। হাজারো অসুস্থতায় নিজের সংসারটা নিজেই গুছিয়ে রাখতে হবে, এটা মাথায় গেঁথে রাখো। মনে করবে তোমার আশেপাশে কেউ নেই। যে যা ইচ্ছে বলুক, তোমার দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করবে না। আমার প্রতি অন্যায় হলেও আমি চুপ থাকব মা? তোমায় কেন জবাব দিতে হবে? তোমার প্রতি হওয়া অন্যায়ের জবাব দেবে মাহমুদ? আদৌ দেয় জবাব? প্রথমেই জবাব দিলে আজকের পরিস্থিতির সৃষ্টি হতো না। হয়তো সে অপারগ। তো? সে অপারগ হলে আমি কি করব? সহ্য করব? প্রোটেক্ট করতে না পারলে বিয়ে কেন করেছে? ভুজুংভাজুং বুঝাতে এসো না মা। ওই সংসারটা কেবল আমার না। ওখানে বাস করা সকলের। কাজের বেলায় সংসার আমার আর অন্য সময় সংসারটা তার, এটা বললেই তো হবে না। দায়িত্বগুলোও ভাগ করে নিতে হবে। যেখানে আমাকে সকলের কথা ভাবতে হয়, সকলকে রান্না করে খাওয়াতে হয়, সেখানে আমি কেন ভাবতে যাব আমি একা? আহ! মাহমুদ শুনবে। শুনলে? দেখো মাও এসেছে। আপ্যায়ন করছো। এই পর্যন্ত ঠিক আছে। তবে আমাকে ওর সাথে যাওয়ার জন্য চাপ দিবে না। জামাইয়ের কথা গলে গিয়ে আমাকে বোকাবকিও করবে না। আমি কোথাও যাব না। আর যদি যেতে হয় তবে সারা জীবনের জন্য এই বাড়ি ছাড়ব। মুখও দেখাবো না কখনো। রাত 3টা। খাবার শেষ করে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিলেও মাহমুদের চোখে একটুও ঘুম নেই। ঘরের নরম আলোয় দরজার দিকে চেয়ে আছে চাতক পাখির মতো, কখন তনা আসবে, কখন চোখ ভরে দেখবে তাকে। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে, অপেক্ষার এই প্রহর ফুরোতেই চাইছে না। অন্যদিকে, তনা এখনো রুমে ফেরেনি। সোফায় পা গুটিয়ে বসে আছে,
মুখে অনড় জেদের ছাপ। পাশে দাঁড়িয়ে নাজমা বেগম বারবার তাড়া দিলেও তনা রুমে যেতে নারাজ। ঠেলে-ঠুলে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ তিনি। তনা সাফ জানিয়ে দিয়েছে, আজ সে কিছুতেই রুমে যাবে না। দরকার হলে এখানেই শুয়ে থাকবে, মশার কামড় খেলেও আপত্তি নেই। দুজন জায়গায় বসে আছে, একজন অপেক্ষায়, আরেকজন অভিমানে। অথচ দুজনের মাঝেই আছে এক অদৃশ্য টান। বাচ্চাদের মতো জেদ কেন ধরছিস মা? জেদ ধরেনি তো। আমার রুমে যেতে ইচ্ছে করছে না। নাজমা বেগম মেকি রাগ দেখালেন। ভ্রু উঁচিয়ে ধমকের ভঙ্গিতে বললেন, ছেলেটা রুমে একা একা বসে আছে। তুই এখানে আর কতক্ষণ থাকবি? আহ মা, তোমার জন্য কি একটু বসতেও পারবো না এখানে? তনয়ার চোখে মুখে বিরক্তির ছাপ। সারাদিন বসেও কি স্বাদ মিটে না? এই রাত দুপুরেও কেন বসতে হবে? দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলেন তিনি। করুণ চোখে এক পলক নাজমা বেগমের দিকে তাকিয়ে পা গুটিয়ে বসে তনা। অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। ঘুমোতে যাও এবার। তুই এমন করলে আমার ঘুম আসবে? টেনশনের সাথে সাথে প্রেশারও বেড়ে যাবে। তনা গভীর নীরবতার আবরণে ঢেকে দীর্ঘশ্বাস ফেলল। তার শ্বাসের ভারী সুরে যেন অদৃশ্য এক বেদনার সুর বাজল। নাজমা বেগম মমতার পরশ বুলিয়ে দিলেন তার চুলে, স্নেহসিক্ত স্পর্শে যেন একটুখানি শান্তির আভাস খুঁজে পেল তনা। মাথা এলিয়ে দেয় মায়ের কাঁধে। মান অভিমান তো স্বামী স্ত্রীর মাঝেই হয়। তাই বলে এমন পাগলামি করবি তুই? ঠোকাঠুকি হয়েছে দুজনের মধ্যে বুঝলাম। ছেলেটা তো এসেছে তোর কাছে, তোর মান ভাঙাতে। সেই সুযোগটা দে। এখানে বসে থাকলে কষ্ট বাড়বে মা। সাথে আমার চিন্তা। তনা কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠনালী ভেদ করে সেই শব্দ বের হয় না। বুক ভারী হয়ে আসে তার। চিৎকার করে বলতে চায়, কেন এসেছি ও বাসা ছেড়ে সেটা জানলে তো তুমি চিন্তায় আরো মতারা চিহ্ন রে যাবে। কিন্তু বলতে পারে না। তুই না গেলে যে ছেলেটার কাছে আমি ছোট হয়ে যাব। আমার অনুরোধ রাখো। তনা যেন এক মুহূর্ত অপেক্ষা করল না। ঝড়ের বেগে এগিয়ে গিয়ে একটিমাত্র বালিশ হাতে তুলে নিল এবং নির্বিকার ভঙ্গিতে মেঝেতে শুয়ে পড়ল। মাহমুদ বিস্ময় স্থির হয়ে রইল। তার দৃষ্টি তনয়ার ওপর নিবন্ধ। এমন আচরণ সে কল্পনাও করেনি। যেন এক অদৃশ্য স্রোতে ভেসে এসে তনা নিজের জন্য এই স্থান নির্ধারণ করল। কোনো প্রশ্নের অবকাশ রাখল না। কোনো প্রতিবাদ শোনার সুযোগ দিল না। আলো নিভিয়ে শুয়ে পড়ো। মাথা উঁচিয়ে বলে তনা। সম্বিত ফিরে মাহমুদের। মিনমিন করে নরম স্বরে বলে, নিচে শুয়েছ কেন? তোমার তো ঠান্ডার ধাত আছে। ঠান্ডা লেগে যাবে তো। নিজের চিন্তা নিজে করো। আমায় নিয়ে না ভাবলেও চলবে। ভাবনার সময় শেষ। নীরবতার চাদরে নিজেকে মুড়িয়ে নেয় মাহমুদ। অপরাধবোধে ভারী তার বুক, অথচ মুখে কোনো কথা নেই। তনয়ার অভিমানী মুখ তার আত্মগ্লানি বাড়িয়ে দিচ্ছে। মাহমুদও ধীর পায়ে এসে তনয়ার পাশে শুয়ে পড়ে। নির্বাক ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। যেন এই এক আলিঙ্গনে সব অভিমান গলে যায়। সব দূরত্ব মুছে যায়। তনয়ার নরম শ্বাস তার হাতে এসে ঠেকে। মাহমুদ অনুভব করে, এই নিঃশ্বাসেও যেন অভিমানের ছোঁয়া স্পষ্ট। তনা ছাড়ানোর চেষ্টা করে, ব্যাকুল হাতে সরিয়ে দিতে চায় মাহমুদের বন্ধন। কিন্তু যতই ছটফট করে, ততই আরো দৃঢ় হয়ে আসে মাহমুদের আলিঙ্গন। মাহমুদ তার থুতনি তনয়ার কাঁধে ঠেকায়। এক গরম নিঃশ্বাস আছড়ে পড়ে তনয়ার গলায়। সেই শ্বাস যেন অদৃশ্য এক ঝড়ে বদলে যায়, তনয়ার শরীরে ছড়িয়ে পড়তে থাকে। গা কাটা দিয়ে ওঠে। যেন সেই স্পর্শে তার সমস্ত অনুভূতি একত্রিত হয়ে একটা শিহরণের রূপ নেয়। এক নিঃশব্দ অনুভূতির পাহাড় সমান শীতল শিহরণ। তনয়ার প্রতিবাদী হাতগুলো ক্রমশ ক্লান্ত হয়ে আসে, আর মাহমুদের আকুল স্পর্শে এক অদৃশ্য যুদ্ধের রেশ লেগে থাকে, একদিকে অভিমান, অন্যদিকে অপরাধবোধে পোড়া ভালোবাসা। মাহমুদ, কি হচ্ছে এসব? মাহমুদের শ্বাস ভারী হয়ে আসে। গলায় যেন আটকে যায় কিছু কথা। কতদিন তোমায় একটু ছুতে পারি না, তনা। তোমায় মন ভরে দেখতে পারি না। কতদিন। তনা শক্ত হয়ে যায়, চোখের তারায় জমে ওঠে অভিমান আর ক্ষোভের ছায়া। আমাকে ছোঁয়ার অধিকার তুমি হারিয়েছ, মাহমুদ। আমাকে ছাড়ো। মাহমুদ নিঃশব্দে মাথা নাড়ে। তার কণ্ঠ তীব্র কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া। ছেড়ে দেওয়ার জন্য ধরিনি তোমায়। তনা তাচ্ছিল্যের হাসি হাসে, কিন্তু সেই হাসির আড়ালে এক টুকরো ব্যথা লুকিয়ে থাকে। ছেড়ে দেওয়ার জন্য ধরনি, তবে প্রতি মুহূর্তে আঘাত দেওয়ার জন্য ধরেছ? তাই তো? মাহমুদ চুপ। যেন সমস্ত অপরাধবোধ তার কণ্ঠরোধ করে দিয়েছে। তোমায় ছাড়া থাকতে পারবো না, তনা। আমার দমবন্ধ লাগে।
তনা চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ফেলে। গলার স্বর ঠান্ডা, অথচ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। থাকতে পারবে, মাহমুদ। চেষ্টা করলেই পারবে। মাহমুদ দ্রুত মাথা নাড়ে, যেন এই কথাটা শুনতে চায় না। সেই চেষ্টাটাই করতে চাই না আমি। তনা এবার মুখ ফিরিয়ে নেয়। চোখের কোণে জমে ওঠে অশ্রু, কিন্তু গলায় কঠিন একটা শক্তি ধরে রাখে। নতুন মানুষ নিয়ে নতুন করে শুরু করো, মাহমুদ। তোমার মায়ের পছন্দ অনুযায়ী, অল্প বয়সী কাউকে নিয়ে। যেমনটা তোমার পরিবার চায়। মাহমুদ তীব্র দৃষ্টিতে তাকায় তনয়ার দিকে, যেন এই কথাটা তার বুক চিরে গেল। আল্লাহর কাছে চাইব, তেমন দিন আসার আগে, আমি যেন তারা চিহ্ন রে যাই। তনয়ার ভেতরটা দুলে ওঠে, যেন কোথাও গভীরে একটা সুতোর টান লেগেছে। বুকের মাঝে অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ে, অথচ মুখটা কঠিন রাখার চেষ্টা করে সে। ফাঁকা ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজাতে চায়, কিন্তু তাও যেন ব্যর্থ হয়। এক মুহূর্তের জন্য মনে হয়, সত্যিই যদি মাহমুদ। না, সে এইসব ভাবতে চায় না। তনা চোখ বুজে রাখে। একটু গভীর শ্বাস নেয়, নিজেকে সামলে নেয়। হৃদয়ের গতি স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু ভেতরের অস্থিরতা কিছুতেই থামতে চায় না। ফেরার কথা ভুলেও মায়ের সামনে উচ্চারণ করবে না। আমি ফিরব না। ফিরো না, তবুও আমার হয়েই থেকো। ছুতে না পারলেও অন্তত এটা তো বলতে পারবো তুমি কেবল আমার। এভাবে রাগ করে নিজের সংসার ফেলে আর কতদিন থাকবে মা? এবার ফিরে চলো। গুনে গুনে ঠিক 15 দিনের মাথায় তনয়াকে ফিরিয়ে নিতে এলেন খালেকুজ্জামান। গভীর দৃষ্টিতে তাকালেন তনয়ার দিকে। কণ্ঠে অনুনয়ের সুর। তনা বিমূঢ়। কি উত্তর দেবে, বুঝে উঠতে পারে না। চোখ তুলে তাকায় মায়ের দিকে, যেন সেখানে খুঁজে পেতে চায় নির্ভরতার আশ্রয়। খালেকুজ্জামান তনয়ার দোদুল্যমানতা অনুভব করেন। ভরসা দেওয়ার চেষ্টা করেন। এমন ঝুট ঝামেলা প্রতিটা সংসারেই হয়। তোমার শাশুড়ি অনুতপ্ত। নিজের ভুল বুঝতে পেরেছে। শাশুড়ি মানে? আমি তো ভেবেছিলাম মাহমুদের সাথে মনোমালিন্য হয়েছে। খালেকুজ্জামানের মুখের কথা কেড়ে নিয়ে পাল্টা প্রশ্ন করেন নাজমা বেগম। তিনি তনয়ার দিকে তাকান। পুনরায় বলেন, স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা ভেবে এতদিন কিছু জানতে চাইনি। আজ জানতে চাই। কারণ বল আমাকে। নাজমা বেগম উত্তেজিত হয়ে পড়লেন। মা, শান্ত হও তুমি। তোমার প্রেশার বেড়ে যাবে। আমি তোমায় বলছি সব। বেয়ানকে কিছু জানাওনি তুমি? তনা মাথা নাড়ে। আমি জানতে চাই কি হয়েছে। খালেকুজ্জামান শুরু থেকে শেষ সবটা বলতেই স্তব্ধ হয়ে যান নাজমা বেগম। চোখজোড়া অশ্রুসজল হয়ে ওঠে। শব্দহীন বেদনার স্রোত বয়ে যায় অন্তরে। গলা ধরে আসে তার। কাপা কাপা স্বরে বলেন, আমার ঘরে ভাতের অভাব নেই বেয়াই। আর না অভাবে পড়ে মেয়েকে বিয়ে দিয়েছি। একা হাতে সংসার সামলানোর পরও আপনারা ভর্ৎসনা করেছেন। এভাবে মানসিক অত্যাচার করার আগে মনে পড়েনি আপনাদেরও মেয়ে আছে? তার আগে আমার মেয়ে আমার কাছে পাঠিয়ে দিতেন। নাজমা বেগমের চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু ধীরে ধীরে গাল বেয়ে নেমে আসে। শীতল স্পর্শে কেঁপে ওঠে তার হৃদয়। স্নেহমাখা হাত বাড়িয়ে মেয়ের গালে আলতো ছোঁয়া দেন তিনি, মায় মোরা সেই স্পর্শ যেন ভাষাহীন ভালোবাসার এক নিঃশব্দ আরতি। বড্ড আদরের মেয়ে আমার। তার চেয়ে বেশি আদরের ছিল বাপের। আজ মানুষটা আমার পাশে থাকলে না সেদিন এত বড় কাণ্ড হতো আর না মেয়ে মানসিক অত্যাচার ভোগ করত। সেই ঘটনার জের ধরেই এত কিছু। আমায় কিছু বলিসনি কেন মা? নাজমা বেগমকে হাতে জড়িয়ে ধরে তনা। কেঁদেকুটে একাকার করে ফেলবেন বলেই তনা কিচ্ছুটি বলেনি। চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার প্রয়াস চালান নাজমা বেগম। মেয়ের বাবা বেঁচে থাকলে হয়তো আপনাকে সরাসরি বলে দিতেন, আমি মেয়েকে দেব না। কিন্তু আমি মা। সহজেই এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। অনেক কিছুই ভাবতে হয় আমাকে। তবে আজ আমি সবকিছু আমার মেয়ের উপর ছেড়ে দিলাম। ও যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই সায় জানাবো। অপরাধবোধের ভারে খালেকুজ্জামানের কণ্ঠ যেন বোবা হয়ে আসে। শব্দ খুঁজে পান না তিনি। গলার স্বর গভীর এক অনুশোচনা। চোখ তুলে তাকানোর সাহস হয় না। দৃষ্টির সামনে এক অদৃশ্য দেয়াল তুলে দাঁড়ায় লজ্জা আর অপরাধবোধ। আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। কিন্তু বেয়ান বিশ্বাস করুন মাহমুদের মায়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। মাহমুদের এমন ভেঙে পড়া দেখে নিজেও ভেঙে পড়েছে। ছেলে ঠিক মতো খায় না। কথা বলে না। তাই উপলব্ধি করতে পারছে অনেক কিছুই। তাই সে নিজে আমায় নিজে পাঠিয়েছে তনয়াকে নিতে। আমাকে নেওয়ার জন্য আম্মা পাঠিয়েছে আপনাকে? আমাকে নিতে আম্মা আপনাকে পাঠিয়েছেন? তনয়ার কণ্ঠে বিস্ময়ের সুর। যেন সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ মা,
মাহমুদের মা পাঠিয়েছে আমায়। তাকে নিয়ে আসতে চেয়েছিলাম আমি। সে আসেনি। তাছাড়া সামনের সপ্তাহে মুনিরার বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে আসবেন ছেলেপক্ষ। তাই তো বলি এত ঘটা করে আমাকে নিতে পাঠানোর কারণ কি? কাজের চাপের জন্যই। তনয়ার কণ্ঠে তাচ্ছিল্য। না, না এমন কিছুই না। তুমি ভুল বুঝছ। কোনটা ভুল আব্বা? আমি আরো আগেই আসতাম। তবে এলেন না কেন? খালিকুজ্জামানের মুখের দিকে তাকিয়ে থাকে তনা। উত্তরের আশায়। তিনি মাথা নুইয়ে ফেলেন। কাজের চাপ এলেই সবাই আমাকে মনে করে। কিন্তু যখন রাগে বাড়ি ছেড়েছিলাম, তখন কেউ আটকায়নি। আপনারা সবাই এক। এখন বলছেন, সংসারে এমন হয়, আর আপনার ছেলে বলে, আমায় ছাড়া দমবন্ধ লাগে। কিন্তু তখন কোথায় ছিলেন? যখন আম্মা আমাকে মানসিক নির্যাতন করছিল, কেউ তো কিছু বলেননি। যদি শক্ত গলায় আম্মাকে থামাতেন তবে তিনি তখনই থেমে। আসল দোষী তো আপনারা। অনর্গল বলে থামে তনা। পুনরায় দম নিল সে। খালিকুজ্জামানের উদ্দেশ্যে আবারও ছুড়ে প্রশ্নের তীর। প্রয়োজন হলেই কেন বউদের কথা মনে পড়ে? আর কাজের সময়ই কেন শুনতে হয়, সংসার তো তোমারই? ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে মুনিরা। পাত্রপক্ষ আসার ঠিক আগের রাতেই নিঃশব্দে ঘর ছেড়েছে সে, তার প্রেমিকের হাত ধরে। সঙ্গে করে নিয়ে গেছে বিয়ের জন্য গড়িয়ে রাখা গয়না আর কাপড়ের নিচে রাখা 20,000 টাকা। সকালে ঘুম ভাঙতেই যেন এক ভয়াল ঝড় বয়ে গেল বাড়ির ভেতর। মেহেরুন্নেসার ফ্যালফ্যাল দৃষ্টির সামনে তখনও বিশ্বাস আসছে না তার চোখের দেখা। কেবল উদ্ভ্রান্তের মতো বিড়বিড় করতে থাকে। আমার মুনিরা এটা কি করল? আমার মুনিরা এটা কি করল? ধপ করে সোফায় বসে পড়লেন তিনি। মাথা ধরে কাঁপতে লাগলেন পুরো শরীর। খালিকুজ্জামান স্তব্ধ। হাতে মুনিরার রেখে যাওয়া চিরকুট। কাপা কাপা আঙুলে কাগজটা মেলে ধরে চুপচাপ তাকিয়ে থাকলেন সেই পরিচিত হস্তাক্ষরের দিকে। বিয়ের জন্য গুছিয়ে রাখা গয়না বিয়ের কাজেই লাগবে। তবে বিয়েটা হবে আমার পছন্দের মানুষের সঙ্গে, তোমাদের ঠিক করা ছেলেকে নয়। সেই কয়েকটা লাইন যেন বিদ্যুৎ ছড়িয়ে দিল পুরো ঘরে। ডাইনিং টেবিলের এক পাশে চুপচাপ বসে আছে মাহমুদ। বাকিদের মতো তার মধ্যে কোনো চাঞ্চল্য নেই, নেই কোনো বিস্ময়ের ছাপ। যেন এ কাণ্ডের জন্য সে আগে থেকেই প্রস্তুত ছিল। ফ্ল্যাটের চার দেয়ালের মাঝে বাতাসটা ভারী হয়ে আছে। কয়েকদিনের ব্যবধানে সব যেন বদলে গেল। এই ঘর, এই মানুষগুলো, এই সাজানো সংসার, সবকিছুর মাঝেই যেন পড়ে রইল এক ফাঁকা শূন্যতা। অচিরেই মেহেরুন্নেসার বুকচেরা আহাজারি ছড়িয়ে পড়ে নিঃশব্দ ঘরজুড়ে। আল্লাহরে আমার সব শেষ রে। এটা যেন কোনো স্রেফ চিৎকার নয়, এ যেন হৃদয়ের গহীন থেকে ছিঁড়ে আসা এক প্রবল হাহাকার। সেই শব্দে মিশে আছে এক মায়ের ভেঙে পড়া আত্মা, বিশ্বাসভঙ্গের জ্বালা, আর লজ্জার তীব্র আঘাত। মুহূর্তেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, চার দেয়ালে ধাক্কা খায় সেই শব্দ, কিন্তু প্রতিধ্বনি হয় না। মায়ের আচমকা আর্তনাদ যেন বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে মাহমুদের বুকের ওপর। মুহূর্তেই দিকবিদিক শূন্য হয়ে যায় সে, চোখে বিস্ময়, মুখে আতঙ্ক, চলনে অস্থিরতা। এক দৌড়ে ছুটে গিয়ে মায়ের সামনে উবু হয়ে পড়ে। মেহেরুন্নেসা কাতর চোখে তাকালেন ছেলের দিকে। চোখ জোড়া ছলছল করে উঠে মেহেরুন্নেসার। কম্পিত গলায় থেমে থেমে বলল, সব আমার কর্মফল বাবা। সব আমার কর্মফল। কণ্ঠে তার তীব্র অপরাধবোধ। তিনি পুনরায় বলেন, আমার প্রতিটা কর্মের ফল আমি এখন পাচ্ছি বাবা। আমার কারণে তোর জীবনটা শেষ। এত সুন্দর সংসারটা ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি কপাল চাপড়ানো শুরু করে। চাপড়াতে চাপড়াতে বলেন, আমি কেন সেদিন তনয়ার কথা বিশ্বাস করলাম না? তনয়াকে অবিশ্বাসের ফল দিয়ে গেল আমায় মেয়েটা। তিনি বিড়বিড় করে আরো কিছু বলছিলেন। খালিকুজ্জামান এতক্ষণ চুপচাপ আর থমথমে থাকলেও এবার মুখ খুলেন। আফসোসের সুরে বলেন, তুমি না হয় অন্ধ ছিলে অতিরিক্ত মায়। কিন্তু আমিও কম কিসে? মেয়েটাকে কম কিছু বলেছি? আমাদের সেদিন তনয়ার কথাকে বিশ্বাস করা প্রয়োজন ছিল। মুখের ভাষা থমকে গেছে মেহেরুন্নেসার। শুধু ঠোঁট দুটো কাঁপছে নিস্তব্ধ বিড়বিড়ে স্বরে। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। সময় থমকে আছে। হঠাৎ তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। বুকের মাঝখানে এক অদৃশ্য মুঠো চেপে ধরেছে যেন, একটা অস্বস্তিকর চাপ, একরাশ যন্ত্রণার ওজনে থমকে যাচ্ছে নিঃশ্বাস। প্রাণপাখিটা ছটফট করছে খাঁচার ভেতরে। চোখের পাতা কাঁপে, ঠোঁট থেকে শব্দ আর বেরোয় না। তিনি হাত বাড়ান, যেন কিছু বলতে চান, কিন্তু শব্দ আটকে যায় গলার গভীরে। চোখে ছায়া নামে, ঠোঁট থরথর করে ওঠে। এক ঝটকায় শরীরটা দুলে ওঠে, তারপর নিথরভাবে ঢলে পড়েন মাহমুদের গায়ে।
তার চোখ দুটি অর্ধ নিমীলিত, মুখে তখনও লেগে থাকে অসমাপ্ত এক আর্তনাদের ছায়া। হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের দরজার সামনে অস্থির পায়চারি করছে মাহমুদ। ভেতরে কি হচ্ছে কিছুই জানতে পারছে না, শুধু কখন দরজাটা খুলবে, কখন কেউ একটা কথা বলবে, সেই প্রতীক্ষা। তার চোখে লেগে আছে ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব। পাশে দাঁড়িয়ে খালেকুজ্জামান। এতক্ষণ দৃঢ় থাকার চেষ্টা করলেও এবার তিনিও যেন ভেঙে পড়ছেন ভিতরে ভিতরে। ঠোঁট চেপে দাঁড়িয়ে আছেন, যেন কোনোভাবেই অনুভূতি ফুটে না বেরোয়। ভেতরে দেখা যাচ্ছে মেহেরুন্নেসাকে স্ট্রেচারে শুইয়ে নেওয়া হচ্ছে ভেতর দিকে। ডাক্তারের মুখ গম্ভীর, নার্সরা ব্যস্ত। ঠিক সেই সময় করিডোরের এক প্রান্তে উন্মাত্তের মতো ছুটে আসে সুমনা। সাথে করে নিয়ে এসেছে ছেলে মেয়েকে। চোখে তার ভয়, মুখে স্তব্ধতা। সুমনার চোখ লাল হয়ে ফুলে উঠেছে কান্নায়। সে ছুটে এসে মাহমুদের সামনে দাঁড়ায়। ঠোঁট উল্টে বলে, আম্মা। বলেই সুমনা নিঃশব্দে লুটিয়ে পড়ে মাহমুদের বুকের ওপর। তার শরীরের প্রতিটি রক্তকণা যেন জমে গেছে, শুধু ফোপাতে থাকে। তার পিঠ থেমে থেমে কাঁপতে থাকে। এক অনিয়ন্ত্রিত ঘাকুনিতে তার সমস্ত ভার ছেড়ে দেয় মাহমুদের উপর। মাহমুদ চোখের কোণে জমে ওঠা জল সামলানোর চেষ্টা করে। হাত রাখে সুমনার মাথায়, যেন বোনের ঢাল সে। সমস্ত ভরসা তার হাতের নরম তালুর স্পর্শে। কাঁদিস না, আপা। আম্মার কিচ্ছু হবে না। আমরা কিছু হতে দেব না। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, এক অদৃশ্য দৃঢ় বিশ্বাস যা অন্যদের ভেঙে পড়া মনকে শক্ত করে তোলে। একটুখানি ভরসা পেতেই সুমনা আরও শক্ত করে আঁকড়ে ধরে ভাইয়ের বুক। মাহমুদয়ের বুকের উষ্ণতা, তার কথার শক্তি, যেন দুটি অস্তিত্বের মাঝে এক অটুট সেতু। ঠিক সেই মুহূর্তে ইমার্জেন্সি রুমের দরজা খোলার শব্দ ভেসে আসে। সুমনা আর মাহমুদ একসঙ্গে দৌড়ে যায় ডাক্তারর দিকে। তাদের পেছনে অস্থিরভাবে দাঁড়িয়ে থাকেন খালেকুজ্জামানও। মাহমুদ কাপা কাপা স্বরে মেহেরুন্নেসার কথা জিজ্ঞেস করতেই ডাক্তার গম্ভীর গলায় জবাব দেন, উনি হার্ট অ্যাটাক করেছেন। অবস্থা এখনো ক্রিটিক্যাল। আমরা চেষ্টা করছি। আপনারা আল্লাহকে ডাকুন। সেই কথাটা যেন হাতুড়ি হয়ে আছড়ে পড়ে সবার বুকে। খালেকুজ্জামান এক ধাক্কায় দেয়ালে হেলে পড়েন। চোখ দুটো ছলছল করে ওঠে। সুমনা ধপ করে বসে পড়ে হাসপাতালের মেঝেতে। বুকচেরা আর্তনাদে ভেঙে পড়ে সে, মুখে হাত চেপেও কান্না থামাতে পারে না। দমবন্ধ করা হাহাকার গলার গভীর থেকে উঠে আসে। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। মাহমুদ কিছু বলে না। তার চেহারা পাথরের মতো, চোখে জল নেই, তবু সেই শূন্য দৃষ্টিতে ভর করে আছে এক চাপা বিষাদ। মনে হচ্ছে, সে যেন পুরো সংসারের ভেঙে পড়া ভার এখন একা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, নীরবে, নিঃশব্দে। নিশির ছোট্ট মস্তিষ্ক এখনো বুঝে উঠতে পারছে না তার নানুর কি হয়েছে। শব্দগুলো আগে শুনলেও তা কতটা ভয়াবহ সে বুঝে না। এতটুকু বুঝতে পারছে খুব খারাপ কিছু হয়েছে। তাই পরিবেশটা যে ভয়ের। তার ওপর সুমনার অপ্রতিরোধ্য কান্না, সব মিলিয়ে নিশি যেন সিটিয়ে গেছে। সে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকে মাহমুদের গা ঘেঁষে। তার ছোট্ট হাতটা আঁকড়ে ধরে থাকে মাহমুদের জামার প্রান্ত, চোখে টলমল করে জল। সে চায় না তার নানুর কিছু হয়ে যাক। ইফাদ এক ছুটে তার মাকে গিয়ে ধরে। সুমনা কাত হয়ে তার ছেলের দিকে তাকালো। করুণ স্বরে বলে, বাবা তোর নানু। কারো নাওয়া খাওয়া নেই। চোখে মুখে ভাঙা ভোরের ক্লান্তি, আর অন্তরে চেপে বসা এক গভীর শঙ্কা। হাসপাতালের আইসিইউ ইউনিটের স্বচ্ছ কাচের সামনে দাঁড়িয়ে থাকে পরিবারের সদস্যরা, চাতক পাখির মতো চেয়ে থাকে মেহেরুন্নেসার দিকে। ভেতরে নিঃশব্দে শুয়ে আছেন তিনি। সাদা বিছানায় সাদা চাদরের ভাঁজে ঢাকা তার শরীর। মাথার পাশে মনিটরের পর্দায় উঠানামা করছে হৃদস্পন্দনের রেখাচিত্র। কখনো ধীর, কখনো খানিকটা ত্বরিত, ঠিক যেমন করে টালমাটাল হয় জীবন। মুখে অক্সিজেন মাস্ক, নাকের পাশে নল, হাতে স্যালাইন, আর বুকে যন্ত্রপাতির তার। যেন এক নিঃসীম নির্ভরতায় এখন শরীরটা যন্ত্রের ওপর ঝুলে আছে। তার নিথর মুখের দিকে তাকালে মনে হয়, সমস্ত ক্লান্তি যেন জমাট বেঁধে আছে চোখের কোলে। চোখ দুটো অর্ধ নিমীলিত, ঠোঁটে কোনো শব্দ নেই, তবু মনে হয় কিছু একটা বলতে চেয়েও বলতে পারেননি। সেই অজানা আকুতি ছড়িয়ে আছে তার নিস্পন্দ মুখে। আইসিইউ ইউনিটের বাতাসটা শীতল, কিন্তু সেই শীতলতায় যেন একটা চাপা অস্থিরতা। ঘণ্টা বাজে, নার্সের পা টিপে টিপে হাঁটার শব্দ শোনা যায়, মাঝে মাঝে দূর থেকে শোনা যায় মনিটরের সতর্ক শব্দ, সবকিছুই এক অপার নীরবতায় ডুবে আছে। বাইরে অপেক্ষারত পরিবারের মুখে কোনো রং নেই, কেবল চোখে অনিশ্চয়তা, একরাশ প্রার্থনা আর বুকচেরা উদ্বেগ।
যেন তাদের হৃদয় ছিঁড়ে পড়ে আছে ওই কাচের ওপারে, ওই শুয়ে থাকা প্রিয় মুখটার ভেতরে। ডাক্তার উদ্বিগ্ন কণ্ঠে জানায়, সিটি স্ক্যানের রিপোর্ট এসেছে। ব্রেনের বাম দিকে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটেছে, হৃদযন্ত্র থেমে যাওয়ার কিছু সময় পরপরই মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। এতে করে ব্রেনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তারদের মতে, এই ধাক্কাটা মিনি স্ট্রোক বা ইস্কেমিক অ্যাটাক, তবে তার প্রভাব যথেষ্ট গুরুতর। এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও শরীরের ডান পাশের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে আংশিক পক্ষাঘাতের সম্ভাবনা প্রবল। তার ডান হাত পা এখনও সম্পূর্ণ নিস্তেজ। চেষ্টাতেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তারা আরও জানান, এমন অবস্থা থেকে কে কতটুকু ফিরে আসবে সেটা সময়ই বলে দেয়। এখনও তিনি সংকটাপন্ন। এই কথা শেষ হতেই কাচের ওপাশে তাকিয়ে থাকা মানুষগুলোর চোখে ছায়া নামে। যেন কাঁচ নয়, সে এক দুর্ভেদ্য দেয়াল, যার ভেতরে তাদের সবচেয়ে আপনজন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এক অনিশ্চয়তার আড়ালে। সব শুনে স্তব্ধ হয়ে যায় মাহমুদ। ঠেস দিয়ে দাঁড়ায় দেয়াল ঘেঁষে। শরীরের সমস্ত শক্তি যেন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে সুমনার। জিভে দাঁত চেপে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রাখে। চারপাশে নিঃশব্দ, অথচ প্রত্যেক হৃদয় এক একটা বজ্রপাত ঘটে চলেছে নীরবে। থমমে রে দাঁড়িয়ে থাকেন খালেকুজ্জামান। তাকিয়ে থাকেন স্ত্রীর মুখপানে। দুজনের মাঝখানে কাচের স্বচ্ছ দেয়াল। ভেতরটা হু হু করে উঠে তার। এই এক রাতেই সব বদলে গেছে। শুধু সময় নয়, বদলে গেছে মানুষের ভেতরের আশার রং, বিশ্বাসের ভার, আর ভবিষ্যতের ছবিটাও। 2টা দিন পেরিয়ে গেছে, কিন্তু মেহেরুন্নেসার অবস্থার কোনো উন্নতি হয়নি। আইসিইউর বাইরে বিরাজ করছে এক অপ্রতিরোধ্য স্তব্ধতা, যেন সময় থেমে গেছে। সাদা চাদরের নিচে শুয়ে থাকা প্রিয়জনের অবস্থা দেখে চলছে কেবল নিঃশব্দ প্রার্থনা। সুমনা, মাহমুদ আর খালেকুজ্জামান, তিনজনেরই পাগল প্রায় অবস্থা। সুমনার চোখে নির্লিপ্ততা। নিষ্প্রাণ চোখ জোড়া থেকে থেকে কেঁদে ওঠে। মাহমুদ যেন অনেক দূরে কোথাও, চোখে অস্বাভাবিক শূন্যতা, অথচ তার মধ্যে এক অবর্ণনীয় যন্ত্রণা। খালেকুজ্জামান চুপচাপ দাঁড়িয়ে থাকেন, চোখে একটু একটু করে ভেসে ওঠে অসহায়ত্ব, যেন তিনি নিজেও জানেন না কি করতে হবে, কিভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসবেন। মাঝে মাঝে তিনজনের ভেতর থেকেই বেরিয়ে আসে এক নিঃশব্দ দীর্ঘশ্বাস। বলছিলাম 2টো দিন হয়ে গেল তোমরা কেউ মুনিরার খোঁজ নিয়েছ? কোথায় গেল সে? কেমন আছে এখন? তার প্রশ্নটা যেন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। এর উত্তর দিতে সময় নেয় না সুমনা। মুখের কোমলতা উবে গিয়ে রূপ নেয় কঠোরতায়। আগুনে জ্বালা নিয়ে ছুড়ে দেয় প্রতিক্রিয়া। ওই জানোয়ারটার নাম মুখে আনবে না তুমি, সোহেল। ওর জন্যই আজ আম্মার এই দুর্দশা। মরে যাকো কোথাও। সোহেল স্থির গলায় বলে, পাগলামি করো না সুমনা। মুনিরা ছোট। হয়তো সবকিছু বুঝে ওঠেনি। যদি বুঝতো, কখনোই এমন কাজ করত না। সুমনার চোখে এবার তীব্র ক্ষোভ। ঠোঁট কাঁপে। অনার্সে পড়ুয়া মেয়েটা ছোট? সোহেল সহজ গলায় বলে, তোমাদের দৃষ্টিতে তো সে সবসময়ই ছোট ছিল, তাই না? সোহেলের কথায় মুহূর্তেই থমকে যায় সুমনা। শব্দগুলো যেন তীরের মতো বিদ্ধ করে তাকে। চোখ নামিয়ে নেয় সে। চুপচাপ বসে থাকে, গলার কাছটায় দলা পাকানো কিছু শব্দ আটকে যায়। ঘরের ভেতরে নেমে আসে আরেক স্তর নীরবতা। সেই নীরবতা শুধু শব্দহীন নয়, বেদনাবোধে ভারাক্রান্ত। সুমনা প্রসঙ্গ বদলানোর প্রয়াসে মাহমুদকে জিজ্ঞেস করে, 2টা দিন হয়ে গেল তনা যে এলো না একবার? আম্মার কথা জানাসনি তনয়াকে? মাহমুদ উত্তর দেওয়ার আগে সেই প্রশ্নের উত্তর প্রশ্নের মাধ্যমেই দিলেন খালেকুজ্জামান। তনয়ার এখানে কি কাজ সুমনা? আপনি এসব কি বলছেন আব্বা? আম্মার এই অবস্থায় তনা আসবে না? এমন অবস্থায় আমি বলতে বাধ্য হচ্ছি সেই জায়গাটায় তোমার আম্মা নেই। এমন খুঁটিনাটি ঝামেলা তো সব সংসারেই হয় আব্বা। তাই বলে বাড়ির বউ হয়ে শাশুড়ির অসুস্থতায় আসবে না? খুঁটিনাটি ঠিক কতটা ঝামেলা হয় একটা সংসারে? উত্তর দিতে পারবে ঠিক কতটা ঝামেলা হয়? তোমার শাশুড়ি অশান্তি করে বলে নিজের সংসার আলাদা করলে। তোমার আম্মাও তো কম অশান্তি করেনি। তখন তো সংসার আলাদা করার কথা বলনি। উল্টো তার সংসার জীবনটা তিক্ত করেছ। এখন তার কাছে সেবা আশা করো কোন আক্কেলে? আব্বা আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করুন। কি বুঝবো মা? আমার বুঝার কিছুই নেই। তোমার মায়ের সেবা করার দায়িত্ব তোমাদের ভাইবোনদের। তনয়ার না। তনয়ার সেবার যদি প্রয়োজন হতোই তোমরা প্রত্যেকে মেয়েটার সাথে এমন আচরণ করতে না। মুনিরার ব্যাপারে আগেই সেই ইঙ্গিত দিয়েছিল। আমরাই শুনিনি। কথা শুনিয়েছি।
তুমি তো ছিলে এক কাঠি উপরে। বাড়ি বয়ে এসে কথা শুনিয়েছ। সুমনা মাথা নুইয়ে ফেলে। তার বলার আর কিছুই নেই। খালেকুজ্জামান আফসোসের সুরে পুনরায় বলেন, মেয়েটার উপর এতটা মানসিক অত্যাচার করেছ, শ্বশুর হয়ে তার চোখে চোখ রাখার সাহস নেই। এতদিন হয়েছে একটা খবর নাওনি। আজ তোমার আম্মা অসুস্থ বলে তার কথা মনে পড়েছে। ওই মেয়েটার ঠেকা পড়েনি। তোমরা কেবল মেয়েটাকে খাটাতেই পারো। কথার মাঝেই নার্স এসে উপস্থিত হয়। চোখে মুখে তার বিরক্তির ছাপ। আপনারা এখানে এত কথা বলছেন কেন? কথা বলার হলে দয়া করে বাইরে গিয়ে কথা বলুন। মাহমুদ হুড়মুড় করে এগিয়ে আসে। আম্মার কন্ডিশন কি এখন? এখনই ডক্টর বের হবেন। ডক্টর বলবেন পেশেন্টের কন্ডিশন। কয়েক সেকেন্ডের মাথায় আইসিইউর দরজা ঠেলে বের হন ডাক্তার। নার্সকে ফেলে মাহমুদ ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ায়। ডক্টর, আমার আম্মা আগের মতোই আছে। সুমনা টলমলে চোখে মাহমুদের দিকে তাকায়। ফোপাতে ফোপাতে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, আম্মা ফিরবে তো মাহমুদ? ফিরবে আপা, ফিরবে। নির্বিচারে কেটে যাওয়া 2টি রাত, এক ফোঁটা ঘুম চোখে আসেনি কারো। ক্লান্তি যেন জমে বসেছে চোখের কোলে। মুখের রেখায় ফুটে উঠেছে নিঃশেষ হবার ছাপ। শোক আর উদ্বেগ মিলেমিশে তাদের করে তুলেছে নিঃস্ব। নিঃশ্বাসটাও যেন ভারী মনে হয় এখন। এই অবর্ণনীয় ক্লান্তির ভেতরেও মাহমুদ নিজেকে সামলে নিয়ে অনেকটা জোর করেই সুমনা আর খালেকুজ্জামানকে পাঠিয়ে দিয়েছে বাসায়। অন্তত কিছুটা বিশ্রাম যেন তারা নিতে পারে। কারণ, যদি এমন চলে, তাহলে ভয় হয়, এক মেহেরুন্নেসার অসুস্থতার সঙ্গে সঙ্গে সবাইকেই হারিয়ে ফেলবে এই পরিবার। বুকে জমে থাকা শোকের ভার বহন করতে হলে শরীরেরও বিশ্রাম প্রয়োজন। মাহমুদ কখনো ধীর পায়ে এদিক ওদিক হাঁটে, কখনো থেমে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নিস্তব্ধ চোখে চেয়ে থাকে মেহেরুন্নেসার নিস্তেজ, নেতিয়ে পড়া শরীরটার দিকে, যেন দৃষ্টি দিয়েই তাকে স্পর্শ করার ব্যর্থ চেষ্টা। তার চোখে ভেসে ওঠে সীমাহীন অসহায়ত্ব। যেন এক আকাশজোড়া হাহাকার জমে আছে দৃষ্টির গভীরে। কণ্ঠ চেপে ধরা এক দীর্ঘশ্বাস ধীরে ধীরে বুক গলে বেরিয়ে আসে, নীরব, কিন্তু ভারী। শব্দহীন, তবুও গমগমে। মাহমুদ নিজের ভেতর জমে থাকা দগদগে অসহায়ত্ব আর অনুচ্চারিত যন্ত্রণাকে আর সংবরণ করতে পারে না। অবশেষে থমকে থাকা আঙুল ছুঁয়ে যায় ফোনের পর্দা, নম্বরটি তুলে নেয় তনয়ার। রিং হয় তবে রিসিভ হয় না। পরপর 2বার ফোন করার পরও তনয়ার সাড়া পাওয়া গেল না। হাল ছেড়ে দেয় সে। গিয়ে বসল দেয়াল লাগোয়া চেয়ারটায়। গা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয় সে। তোমাকে আমার খুব প্রয়োজন তনা। আমি ক্লান্ত, আমি অবিশ্রান্ত। আমার ক্লান্তি মেটানোর একমাত্র জায়গা যে তুমি। ওয়াশরুম থেকে বের হয়ে তনা বিছানায় গা এলিয়ে দেয়। তার শরীরে হালকা গরম অনুভূত হওয়ায় তাকায় মাথার উপর স্থির হয়ে থাকা পাখার উপর। বিরক্ত হয় সে। কপাল কুঁচকে বিড়বিড় করে। হঠাৎ করে এত গরম পড়ল। 1 মিনিট পাখা ছাড়া টেকা দেয়। বলে খানিক ঝুঁকে উঠে ফ্যানের সুইচ টিপে দেয়। ঠিক তখনই মোবাইলের রিংটোনে কক্ষের নীরবতা ভেঙে উঠে। আউর চোখে দেখল সে। ইংরেজি বড় হাতের অক্ষরে, আপা, লেখাটা মোবাইল স্ক্রিনে ভাসছে। আচমকা সুমনার ফোন পেয়ে বেশ অবাক হয় তনা। মোবাইল হাতে নেওয়ার আগেই রিং হওয়া বন্ধ হয়ে গেল। তনা সোজা হয়ে বসে মোবাইলটি হাতে নেয়। 3টি মিসড কল দেখে, আঙুল চালিয়ে কন্ট্যাক্টে ঢুকে। 2টো মিসড কল মাহমুদ এবং একটি সুমনার নম্বর থেকে। বিশেষ করে সুমনার আকস্মিক ফোনে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় তার। অজানা আতঙ্ক ধীরে ধীরে তাকে গ্রাস করে, আর ভাবনার ফুরসত সে পায় না। ঠিক তখনই সুমনার নম্বর থেকে আবার ফোন আসে। রিংটোনের উচ্চ শব্দ বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটের কোণটা ভিজিয়ে, একটানা ফাঁকা গিলে নেয় সে। রিসিভ করে মোবাইল কানে ঠেকায়। তখনই কর্ণগোচর হয় সুমনার ফুপানোর শব্দ। তনা কিছুক্ষণ স্থির হয়ে থাকে। মোবাইল কানে ঠেকানো অবস্থাতেই সুমনার ফুপানোর শব্দ তার মনকে অস্থির করে তোলে। ভাবনার সেই আতঙ্ক স্পষ্টভাবে ফুটে ওঠে তার চোখে। গলা শুকিয়ে আসে। বুকের ভেতরটা একটানে চাপা পড়ে যায়। এক মুহূর্তের জন্য জমে যায় সে। ঠোঁট কাঁপতে থাকে। কপালের ভাঁজ আরও গভীর হয়ে ওঠে। উদ্বিগ্ন গলায় জানতে চাইল, আপা কাঁদছেন কেন? কিছু হয়েছে কি? সুমনা কান্নার জন্য কথা বলতে পারে। সে বলতে চাইল সব, কিন্তু কান্না যেন গলা চেপে ধরেছে। তনা আরও উতলা হয়ে পড়ে। উৎকণ্ঠা বাড়ে। আপা বলুন না কিছু। মাহমুদকে ঘিরে একটা ভয় তার মনে বাসা বাঁধে। উল্টোপাল্টা কিছু করে ফেলেনি তো? উৎকণ্ঠিত গলায় পুনরায় জিজ্ঞেস করে। আপনার ভাই ঠিক আছে তো আপা? মাহমুদ ঠিক আছে। আমার আম্মা ঠিক নাই তনা।
আমার আম্মা ঠিক নাই। আইসিইউ নামক কাচের ঘরটার ভেতর জীবন আর মৃতারা চিহ্ন তত্ত্বর সাথে লড়াই করছে। আজ 2টা দিন আমার মা নিস্তেজ হয়ে পড়ে আছে। কথা বলে না, হাসে না, বকে না, খায় না। কি হয়েছে আম্মার? বলবেন তো নাকি? তনা রীতিমতো হাঁপাচ্ছে। মুনিরা গয়নাগাটি নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আম্মা এই ধাক্কা সামলাতে পারেনি। হার্ট অ্যাটাক করেছে। সাথে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়াতে এক পাশ প্যারালাইজ। 2টা দিন গত হওয়ার পরও আম্মার অবস্থার কোনো উন্নতি নাই। কেবল নিঃশ্বাসটুকু নিচ্ছে। 2 দিন হয়ে গেল আর আপনারা আমাকে আজ বলছেন? তোমায় বলার মুখ আমাদের নেই। আম্মা তোমার সাথে অনেক অন্যায় করেছে। তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। শুধু বলবো আম্মার জন্য একটু দোয়া করো। আল্লাহ যেন আমাদের মা হারা না করেন।